শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। নির্ভেজাল রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং গা ছমছমে ভয়। নমস্কার, বেঙ্গলি স্টোরি স্টেশনে সকলকে স্বাগত। আজকে আমাদের গল্প সৈকত মুখোপাধ্যায়ের অর্কিড রহস্য। সৈকত মুখোপাধ্যায় জন্ম 1963 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি রাজ্য সরকারের বাণিজ্য কর দপ্তরের আধিকারিক। 2006 সালে তার লেখা প্রথম গল্প প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকায়। 2007 সালে দেশ পত্রিকা আয়োজিত গল্প প্রতিযোগিতার হাস্য এবং রহস্য দুটি বিভাগেই তার গল্প নির্বাচিত হয়। তারপর থেকেই পাঠকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন আমাদের প্রিয় লেখক সৈকত মুখোপাধ্যায়। আমাদের আজকের গল্প অর্কিড রহস্য প্রথম প্রকাশিত হয় 2017 সালে। আমাদের গল্প পরিবেশনা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইওর স্টোরি পার্টনার। শুরু হচ্ছে আজকের গল্প অর্কিড রহস্য। স্কুল থেকে ফেরার পথে একটা মেসেজ পেলাম, জলদি একবার আসতে পারবি? মেসেজটা পাঠিয়েছে আমার জ্যাঠতুতো দাদার বন্ধু বোধিসত্ত্ব মজুমদার, মানে বুধদা। আর বুধদার ডাকে সাড়া না দেওয়াটা ডাহা বোকামি। অতএব বাড়ির দিকে না গিয়ে সাইকেলের হ্যান্ডেলটা বাঁকিয়ে দিলাম উত্তরপাড়া খেয়াঘাটের রাস্তায়। ওইখানেই নদীর ধারে মজুমদারদের 118 বছরের পুরনো 3 মহলা বাড়ি, নাম হেমকুঞ্জ। উত্তরপাড়ার জিটি রোডের একদিকে হেমকুঞ্জ, আর ঠিক উল্টো দিকেই ব্যানার্জি পাড়ার ভেতরে আমার বাড়ি। তাই ছোটবেলা থেকেই হেমকুঞ্জে আমাদের অবাধ যাতায়াত। বাড়ি তো নয়, যেন প্রাসাদ। হেমেন্দ্রনাথ মজুমদার, যিনি এই প্রাসাদটি বানিয়েছিলেন, তিনি ছিলেন বুধদার ঠাকুরদার বাবা। ম্যালকম অ্যান্ড মজুমদার শিপিং কোম্পানির জাহাজ এক সময় কলকাতা থেকে ব্রিটেনের নানান বন্দরে মাল নিয়ে যাতায়াত করত। হেমেন্দ্রনাথ ছিলেন সেই কোম্পানির একজন পার্টনার। কয়েক বছর আগেও এই বাড়ির ছাদে হাওয়াই চটির গোলপোস্ট বানিয়ে আমরা বন্ধুরা ফুটবল খেলেছি। আর ওই নিচে দুর্গা দালানে তক্তপোষের স্টেজ বেঁধে হজবড়লা কিংবা লক্ষণের শক্তিশালের মতো অনেকগুলো নাটকও করেছি। ফুটবলের রেফারি হতো বুধদা। নাটকের কস্টিউম তৈরির কাজটাও বুধদা ইচ্ছে করে নিজের ঘাড়ে নিয়ে নিত। এমনিতে এ বাড়িতে পোষ্য হিসাবে একটা বাঘের মতো বড় অ্যালসেশিয়ান কুকুর আছে, যার নাম শিরোমণি। তবে নিজের মনে অনেকবারই ভেবে দেখেছি, বুধদারা শিরোমণির বদলে একটা জিরাফ পুষলেও এমন কোনো অসুবিধা ছিল না। কারণ এই বাড়ির দালান দরজা সবই এমন উঁচু উঁচু যে একটা জিরাফও অনায়াসে ঘাড় উঁচু করে হাঁটাচলা করতে পারত। বাড়িটির 118 বছর বয়সের সঙ্গে মানানসই বহু জিনিসপত্র, ফার্নিচার এখনো হেমকুঞ্জের এ ঘর ও ঘরে ছড়িয়ে রয়েছে। বুধদা বলে ওর ঘরের সিলিং ফ্যানটার বয়স নাকি 80 বছর। ফ্যানটার 4টে ব্লেড, সবকটাই কাঠের তৈরি। দেয়ালের গায়ে যে রেগুলেটর বসানো আছে, সেটাকে দেখতে অবিকল ওই ট্রাম ড্রাইভার যে হ্যান্ডেলটা এদিক থেকে ওদিক সরিয়ে ট্রাম চালান, সেইটার মতন। তাছাড়াও রয়েছে একটা পেন্ডুলাম ক্লক, সুটকেসের মতো বড় একটা ভালভ সেটের রেডিও আর চোঙাওয়ালা গ্রামোফোন। ফ্যানটার মতো এগুলো দিব্যি চালু অবস্থায় রয়েছে। আর দেওয়ালে টাঙানো আছে মা সরস্বতীর একটা ফ্রেমে বাঁধানো ছবি। তার মুখ চোখ আর গায়ের রং একেবারে মেম সাহেবদের মতো। কারণ এই ধরনের ছবিগুলো নাকি তখন সাহেব শিল্পীরা আঁকতেন, আর সাহেবদের দেশেই ছাপা হতো। বুধদা এমনিতে ভয়ঙ্কর ট্যাক্সেবি। ল্যাপটপ, আইফোন ছাড়া এক পা হাঁটে না। তবু ওইসব অ্যান্টিক, মানে যেসব জিনিস একই সঙ্গে পুরনো, দুর্লভ আর সুন্দর, তার উপর ওর খুব টান। জ্যাঠাইমার কাছে শুনেছি ওর ওই টানটা নাকি ছোটবেলা থেকে। এবারে যত পুরনো জিনিসপত্র সব নিজের হাতে ধুয়ে মুছে সারিয়ে টারিয়ে একেবারে ঠিকঠাক রেখেছে। এই ভালোবাসা থেকেই
বছর 5 আগে মজুমদার ফ্যামিলির ট্রান্সপোর্টের ব্যবসা ছেড়ে বুধদা একটা অ্যান্টিক গুডসের বিজনেস খুলেছে। মানিকতলায় শোরুম, নাম দিয়েছে মহারাজা কালেকশনস। মহারাজা কালেকশনস থেকে অ্যান্টিক গুডসের পাশাপাশি হ্যান্ডিক্রাফটস বা হস্তশিল্প বিক্রি করা হয় অবশ্য। তবে হ্যাঁ, সোনার টুথপিক থেকে গ্র্যান্ডফাদার ক্লক যা কিছুই বিক্রি হোক, সবই যাকে বলে একেবারে ইউনিক। অন্য কোথাও চট করে সেসব দেখতে পাওয়া যাবে না। এর একটা কারণ বুধদার অ্যান্টিক সম্বন্ধে অসামান্য জ্ঞান, আর অন্য কারণ বেশিরভাগ জিনিস ও নিজেই খুঁজে বার করে। নিজেকেও বলে অ্যান্টিক হান্টার। তবে তার জন্য বুধদাকে প্রায় সারা বছরই ঘুরে বেড়াতে হয়। এই হয়তো বৌদ্ধ পুঁতির সন্ধানে লাদাখ ঘুরে এলো, তো 15 দিন বাদেই শুনলাম জলের তলা থেকে উদ্ধার হওয়া 150 বছরের পুরনো জাহাজের লণ্ঠন কিনতে মারমাগাঁও চলে গেছে। সব সময় যে সাংঘাতিক মূল্যবান কিছু খুঁজে পাওয়া যায় তা হয়তো নয়, কিন্তু নিজেই বলে একটা জিনিস প্রত্যেকবারই ওর ঝুলিতে জমা হয়, তার নাম আশ্চর্য অভিজ্ঞতা। তাছাড়া নানান রকম মানুষের সঙ্গে আলাপও হয়, এইসবই ওর আনন্দ। সেই হিসেবে অ্যান্টিক হান্টিংকে ওর পেশা না বলে নেশা বললেও ভুল হবে না। আমি জানি, কারণ ওরকম বেশ কয়েকটা অভিযানে আমি বুধদার সঙ্গী ছিলাম। ইদানিং বুধদার আর একটা ব্যাপারে তবে একটু নাম ডাক হয়েছে। ভারত থেকে প্রতি বছর বেআইনি রাস্তায় প্রচুর পুরনো ছবি, মূর্তি আর ওই রকম নানান অ্যান্টিক চোরা পথে বিদেশে পাচার হয়ে যায়। তাছাড়া নকল অ্যান্টিক দিয়ে লোক ঠকানোর অনেকগুলো চক্রও রয়েছে। এই স্মাগলিং আর নকল অ্যান্টিকের কয়েকটা দলকে বুধদা নিজের উদ্যোগ নিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। তারপর থেকে দেখছি এ ধরনের কাজে বিভিন্ন রাজ্যের পুলিশ এক্সপার্ট হিসাবে কিন্তু বুধদারই পরামর্শ চাইছে। বুধদার ভালো নাম আগেই বলেছি, বোধিসত্ত্ব মজুমদার। বয়স 30, ছোটখাটো চেহারা, খাড়া নাক, ব্রাইট দুটো চোখ আর ছুঁচলো দাড়ির জন্য অনেকটা শিবাজি দেখতে লাগে। ও আমার জ্যাঠতুতো দাদার বন্ধু, তবে বন্ধুত্বটা দাদার থেকে আমার সঙ্গেই বেশি। তার একটা কারণ, আমার মানসিকতাটাও বুধদার সঙ্গে বেশ খাপ খায়। আমিও অ্যাডভেঞ্চার ভালোবাসি দুর্গম অথচ সুন্দর জায়গায় বেড়াতে যেতে। এইখানে নিজের পরিচয়টাও একটু দিয়ে রাখি। আমার ভালো নাম মাল্যবান মিত্র, ডাকনাম রুবিক। বয়স 16, উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলে ক্লাস 11-এ পড়ি। বেসবল করি, স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন এবং গত বছরই শুশুনিয়া পাহাড়ে মাউন্টেনিয়ারিংয়ের একটা বেসিক কোর্স করে এসেছি। পড়াশোনার কথাটা নিজে মুখে বলা বোধ হয় ভালো নয়, তবে এটুকু বলেই রাখি, রেজাল্ট বেরোলে প্রতিবারই 1 থেকে 10-এর মধ্যে আমি থাকি। সাইকেলটা হেমকুঞ্জের দুর্গা দালানের থামে হেলান দিয়ে রেখে উঠোন পেরিয়ে সিঁড়ি ভাঙতে শুরু করলাম। এত বড় বাড়িতে বুধদার বাবা মা আর ওর কাকার ফ্যামিলি, সব মিলিয়ে মাত্র 8 জন লোক থাকে আর কি। মজুমদার পরিবারের বাকি সব লোকজন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সিঁড়ি দিয়ে আমি ইচ্ছে করেই আস্তে আস্তে উপরে উঠছিলাম আর দেখছিলাম ল্যান্ডিংয়ে রঙিন কাঁচ বসানো বিশাল ফ্রেঞ্চ উইন্ডোর মধ্যে দিয়ে রোদ্দুরটা কেমন রঙিন হয়ে আমার গায়ের উপর এসে পড়ছে। হাতের নিচে কাঠের রেলিংটাও কি কম আশ্চর্যের! 200 বছর ব্যবহারের পরেও এর জেল্লা কিন্তু এতটুকু নষ্ট হয়নি। কিংবা সিঁড়ির মাথার কাছে রাখা ওই পেতলের নটরাজের মূর্তিটা। সিঁড়ি যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে সাদা কালো মার্বেল পাথরে টালি বসানো বিশাল টানা বারান্দা। এই বারান্দারই শেষ প্রান্তে বুধদার ঘর। সেই ঘরের প্রধান দ্রষ্টব্য ওই ব্রিটিশ আমলের সিলিং ফ্যান, যেটা 4টে ব্লেডের সবগুলোই কাঠের তৈরি। তাছাড়া রয়েছে একটা ধুদ্র ফুলের মতো চোঙাওয়ালা গ্রামোফোন। দুটো জিনিস কিন্তু এখনো দিব্যি চালু অবস্থায় রয়েছে। ওই ফ্যান কিংবা গ্রামোফোনেরই সমবয়সী একটা মেহগিনি কাঠের পালঙ্কের উপর আমাদের অতি আধুনিক বুধদা ফেডেড ডেনিম আর টি-শার্ট পরে বসেছিল। পাশে অ্যাপেলের ল্যাপটপটা ভাঁজ করে রাখা আছে। বুধদার কোলে যথারীতি একটা মোটা বই। বুধদা মাঝে মাঝে আমাকে বোঝাবার চেষ্টা করে যে পেশাগত কারণেই নাকি বুধদাকে এত পড়াশোনা করতে হয়। অ্যান্টিকের তালিকায় কোন জিনিস যে আসবে আর কোন জিনিস যে আসবে না তার তো কোনো ঠিক নেই। সাহিত্যিকদের কলম থেকে বিজ্ঞানীর যন্ত্রপাতি, রাজমুকুট থেকে নস্যদানি, সবই অ্যান্টিক হতে পারে যদি তার গায়ে ইতিহাসের গন্ধ লেগে থাকে।
এই যে গত বছরই মুম্বাইয়ের কোলাবাদেবী রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই দেখলাম কয়েকটা বাচ্চা ছেলে একটা বাড়ির রোয়াকে বসে বড় একটা কাঠের বাক্সের মতো কি যেন নিয়ে খেলা করছে। আমার যদি ক্যামেরা সম্পর্কে জ্ঞান না থাকতো তাহলে কি ধরতে পারতাম ওটা 1896-এর লুমিয়ের কোম্পানির মুভি ক্যামেরা? এই একইভাবে এই সেবার চাইবাসা বেড়াতে গিয়ে একটা ভাঙা বাড়ির গ্যারেজে দেখেছিলাম 1929-এর ফোর্ড গাড়ি, মানে যাকে বলে একেবারে ভিনটেজ কার। গাড়িটার কাপড়ের হুডের ওপর ওই বাড়ির বাসিন্দারা বাচ্চার কাঁথা শুকোতে দিয়েছিলেন। তো সেই গাড়ি কলকাতায় এনে সারিয়ে তোলার পর হায়দ্রাবাদের রুস্তম দোরাবজি 15 লক্ষ টাকা দিয়ে আমার কাছ থেকে কিনে নিয়ে গেলেন। সেই জন্যই বুঝলি রবিক, আমাদের লাইনে ফ্রম আলপিন টু এলিফ্যান্ট সব বিষয়ে একটু আধটু জেনে রাখা দরকার। বুধদা আমাকে যতই এইসব বিষয়ে বোঝানোর চেষ্টা করুক, আমি খুব ভালো করেই জানি অ্যান্টিক ব্যবসা না করে ও যদি তেজপাতাও বিক্রি করত তাহলে একইভাবে বইয়ের মধ্যে মুখ গুঁজে সময় কাটাত। যেটাই মা তো বলেন ছোটবেলা থেকে ও ওই রকমই, তখন তো আর ব্যবসা কিছু করতো না। তাহলে আমাকে ঘরে ঢুকতে দেখে বুধদা বইটা নামিয়ে রেখে সোজা হয়ে বসলো। তারপর একটু কৈফিয়তে শুরুই বলল, তোকে আর্জেন্ট কল দিলাম কেন জানিস? গত প্রায় মাসখানেক ধরে লন্ডন থেকে এক সাহেব টেলিফোনে ইমেলে খুব ঝোলাঝুলি করছে ওর সঙ্গে মেঘালয়ের কোনো একটা জঙ্গলে যাওয়ার জন্য। সাহেবের নাম গ্যাব্রিয়েল টিলম্যান। আমাকে অবশ্য বললো গ্যাবি বলেই ডাকতে। গ্যাবির মেঘালয়ে যেতে যাওয়ার কারণটা বেশ ইন্টারেস্টিং। 100 বছর আগে ওর এক কোন পূর্বপুরুষ নাকি ওই জঙ্গলে গিয়েছিলেন। রিসেন্টলি সেই যাত্রাপথের বিবরণ সমেত একটা ডায়েরি খুঁজে পেয়েছে গ্যাব্রিয়েল। এখন দাদুর পদাঙ্ক অনুসরণ করে ও ওখানে যেতে চায়। বললো এর বাইরে ও নাকি আরও কী সব গল্প আছে, তবে অত কথা ফোনে বলা মুশকিল, তাই আমার সঙ্গে দেখা করতে চাইলো। আমি রাজি হয়েই গেলাম বুঝলি। আসলে গ্যাব্রিয়েল এমন একজনের রেফারেন্স দিচ্ছে যে আমার স্কুলের ছোটবেলার বন্ধু তীর্থঙ্কর সিনহা। তীর্থ এখন লন্ডনে থাকে। সেই নাকি ওকে বলেছে কলকাতায় গিয়ে বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে দেখা করো। জঙ্গল টঙ্গল ওর চেয়ে ভালো কেউ চেনে না। সেই গ্যাব্রিয়েলই একটু বাদে আসবে, তাই ভাবলাম তুইও শোন ও কি বলে। তারপর যদি তোর অসুবিধা না থাকে তাহলে। ঠিক তখনই পারাবতকুঞ্জের একতলার দালানে ডিং ডং শব্দে কলিং বেল বেজে উঠল। বুধদা জানালার ধারে গিয়ে দাঁড়ালো। ওখানে দাঁড়ালে বাড়ির সদর দরজাটাও দেখা যায়। সেই দিকে একবার তাকিয়ে বুধদা বলল, গ্যাব্রিয়েল সাহেব এসে গেছে দেখছি, চল চল নিচে নামি। একতলায় নেমে আমি আর বুধদা বাড়ির ভেতর দিক থেকে বৈঠকখানায় ঢুকলাম। মজুমদার বাড়ির হেল্পিং হ্যান্ড কানাইদা ইতিমধ্যেই গ্যাব্রিয়েল টিলম্যানকে সদর দরজা খুলে সোফায় বসিয়েছিল। আমাদের দেখে গ্যাব্রিয়েল উঠে দাঁড়িয়ে দিব্যি দুহাত জোর করে বাঙালি কায়দায় নমস্কার করল। বুধদা আমার সঙ্গে টিলম্যানের আলাপ করিয়ে দিল আমার ভ্রমণ সঙ্গী বলে। দেখলাম গ্যাব্রিয়েলের বয়স বুধদার আশেপাশেই হবে, মানে 30-32 আর কি। ছিপছিপে চেহারা, নীল চোখ, ঘাড় অব্দি লুটিয়ে পড়া সোনালি চুল আর একই রঙের হালকা দাড়ি। গ্যাবির পোশাকটাও ওর চেহারার সঙ্গে দিব্যি মানিয়েছে। জিন্সের প্যান্ট আর গেরুয়া রঙের সুতির পাঞ্জাবি, মনে হচ্ছে বিদেশি বাউল। কানাইদা শ্বেত পাথরের গ্লাসে করে 3 গ্লাস বরফ ঠান্ডা ঘোলের শরবত এনে আমাদের সামনে নামিয়ে রাখলো। এই এপ্রিলের দুপুরে কলকাতা থেকে উত্তরপাড়া অব্দি আসতে আসতে গ্যাবির নিশ্চয়ই ভালো রকম তেষ্টা পেয়ে গিয়েছিল। এক চুমুকে শরবতটা শেষ করে সে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। তারপর বুধদাকে প্রশ্ন করল, কোথা থেকে শুরু করব বোধিসত্ত্ব? বুধদা ইংরেজিতেই উত্তর দিল, একেবারে গোড়া থেকে। একটু চুপ করে থেকে গ্যাব্রিয়েল তার বুধদার কাছে আসার প্রেক্ষাপটে যা যা আছে বলতে শুরু করলো। আমরা টিলম্যানরা ইংল্যান্ডের খুব পুরনো বংশ, তবে স্বীকার করে নেওয়া ভালো তথাকথিত আভিজাত্য ব্যাপারটা আমাদের রক্তে নেই। আমরা বংশানুক্রমে আর্ল অফ নরফোকের বাগানের মালি। আর্লদের যে বিশাল প্রাসাদ, নাম শুনে থাকবে আরুন্ডেল ক্যাসেল, সেই ক্যাসেলের লাগোয়া একরের পর একর ফল আর ফুলের বাগান কয়েকশো বছর ধরে আমরাই দেখাশোনা করছি। ওই বাগানের চৌহদ্দির মধ্যেই আমাদের ভিক্টোরিয়ান আমলের পাথরের তৈরি কোয়ার্টার, সেটাও তোমাদের এই বাড়িটার মতনই পুরনো। তুমি নিজে যেহেতু একটা প্রাচীন প্রাসাদে বাস করো,
তাই তুমি নিশ্চয়ই জানো এরকম বাড়িতে কখনো সখনো এমন দু একটা লুকোনো জায়গা বেরিয়ে পড়ে যার অস্তিত্ব আগে কোনোদিন কেউ জানত না। মাস তিনেক আগে সেইভাবেই একটা বহু পুরনো আলমারি সারাতে গিয়ে তার ড্রয়ারের ভেতর থেকে একটা চোরা কুঠুরি বেরিয়ে পড়ল। চোরা কুঠুরির মধ্যে ছিল একটা ডায়েরি, রিচার্ড টিলম্যানের ডায়েরি। তোমাকে তো আগেই বলেছি তিনি ছিলেন আমার দাদুর দাদু। আমার এই বৃদ্ধ প্রপিতামহের গল্প জ্ঞান হবার পর থেকেই বাড়ির গুরুজনদের মুখে শুনে আসছি। অদ্ভুত মানুষ ছিলেন তিনি। ইংল্যান্ডে বরাবরই বাগান করাটাকে একটা বড় আর্ট হিসেবে মানা হয় সে কথা নিশ্চয়ই জানো। রিচার্ড টিলম্যান ছিলেন সেই আর্টের সবচেয়ে বড় আর্টিস্ট। তখন আফ্রিকা আর এশিয়ার কলোনিগুলোতে ব্রিটিশ সাম্রাজ্য ভালো রকম জাঁকিয়ে বসেছে। আমার দাদুর দাদু সেই সব কলোনি থেকে নানা রকম ফল ফুলের গাছ আনিয়ে আরুন্ডেল ক্যাসেলের বাগানে বড় করে তুলেছিলেন। সেই বাগান নিয়ে আর্ল অফ নরফোকের গর্বের সীমা ছিল না। সারা দেশের ব্যারন ডিউক আর কাউন্টরা রিচার্ড টিলম্যানের হাতে গড়া সেই আশ্চর্য বাগান দেখতে আসতেন, যেখানে একই সঙ্গে হাওয়াই দ্বীপের জবা, ভারতের পদ্ম আর আফ্রিকার ডেইজি দেখতে পাওয়া যেত। তবু একটা মাত্র ফুলের অভাবে সেই বাগান অসম্পূর্ণ রয়ে যাচ্ছিল। জানো সেই ফুলের নাম কি? অর্কিড। তোমরা তো অর্কিডের দেশের লোক, নিশ্চয়ই জানো এত সুন্দর গড়নের আর এত বিচিত্র রঙের ফুল আর কোনো প্রজাতির গাছে দেখা যায় না। বলা হয় ঈশ্বরের রং বাক্সে যত রকমের রং ছিল সব মিলিয়ে মিশিয়ে তিনি অর্কিড ফুলের পাপড়ি এঁকেছেন। বিজ্ঞানীরা এখনো অবধি প্রায় 25,000 প্রজাতির অর্কিডের খোঁজ পেয়েছেন। তার আবার নানান উপপ্রজাতি রয়েছে। সব মিলিয়ে ভ্যারাইটিটা ভাবতে পারছো? এখন আমাদের লন্ডনের নার্সারিতে সবচেয়ে বেশি যে ফুল বিক্রি হয় তা হলো ওই অর্কিড। আমরা এখন গ্রিন হাউসের কৃত্রিম পরিবেশে অর্কিড চাষ করা শিখে গেছি এক রঙের ফুলের সঙ্গে অন্য রঙের ফুলের জোড় মেলাতে। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে বসে অর্কিড ফুলের নাগাল পাওয়া অত সহজ ছিল না, কারণ ব্রিটেনে মাত্র 7 রকমের অর্কিড পাওয়া যেত, আর তাদের দেখতেও বিচ্ছিরি। সুন্দর অর্কিডের উৎস ছিল এশিয়া কিংবা আফ্রিকার নিরক্ষীয় বনভূমি। কিন্তু মনে রেখো, তখন কলোনিগুলোতে যাতায়াত আজকের মতো এত সহজ ছিল না। তার উপর সেসব দেশের বন্দরে গিয়ে নামলেই যে অর্কিড পাওয়া যেত তাও তো নয়। প্রাণ হাতে নিয়ে ঢুকতে হতো অজানা দুর্গম জঙ্গলে। সেসব গহন বনে পা রাখতে আজও মানুষের বুক কাঁপে। তখনকার অবস্থা তো ভাবতেই পারছো। তবু কিছু ডাকা বুকো অর্কিড কালেক্টর জীবন বাজি রেখে দু একটা অমন অপূর্ব অর্কিড নিয়ে ইংল্যান্ডে পৌঁছতো, আর সেই সব ফুলের রূপ দেখে ইউরোপের মানুষের অর্কিড তৃষ্ণা আরও বেড়ে যেত। একদিকে দুর্লভ, অন্যদিকে সুন্দর। এমন ফুলের জন্য ব্রিটিশ অভিজাতরা যে পাগলামোটা করত সেটাকে বর্ণনা করবার জন্য দুটো ইংরেজি শব্দ জুড়ে একটা নতুন শব্দই তৈরি করতে হয়েছিল, অর্কিডিলেরিয়াম। ডিলেরিয়াম কাকে বলে জানো তো? ধুম জ্বর এলে মানুষ যে খ্যাপামোটা করে তাকে বলে ডিলেরিয়াম। অর্কিড নিয়ে খ্যাপামোকে তাই বলা হতো অর্কিডিলেরিয়াম। আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডপার বয়স তখন 40, পেটানো চেহারা। ফ্রেঞ্চ আল্পসে মাউন্টেনিয়ারিং করতেন। ঘোড়ার পিঠে চেপে লেক ডিস্ট্রিক্টের জঙ্গলে শিকার করতেন। তিনি ঠিক করলেন নিজেই যাবেন ভারতবর্ষে অর্কিডের খোঁজে। এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন 1912 এপ্রিল মাসে। তারপরের ঘটনা আমাদের পরিবারের ওপর এক বিরাট আঘাত। 3 মাস ভারতে কাটিয়ে রিচার্ড টিলম্যান ইংল্যান্ডে ফিরছেন। যাত্রীবাহী জাহাজ HMV সিগল পোর্টসমাউথ বন্দরে ভিড়বে 19শে আগস্ট। তার বহু আগেই তিনি কলকাতা থেকে লন্ডনের রয়্যাল হর্টিকালচার সোসাইটিতে টেলিগ্রাম পাঠিয়েছেন পৃথিবীর দুর্লভতম অর্কিডটি নিয়ে তিনি দেশে ফিরছেন। একই ভাষায় টেলিগ্রাম পাঠিয়েছেন তার মালিক আর্লকে আর আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডমা ক্যাথরিন টিলম্যানকে।
সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সিগেল নামের জাহাজটা পোর্টসমাউথ বন্দরে ঢোকে। কিছু মনে করো না, একটু বাধা দিচ্ছি। তার সংগৃহীত সেই দুর্লভতম অর্কিডটা কেমন ছিল সে ব্যাপারে রিচার্ড টিলম্যান টেলিগ্রামে কিছু লেখেননি? গ্যাবি একটুক্ষণ চুপ করে রইল। খুব অবিশ্বাস্য কোনো কথা বলবার আগে কোনো মানুষ যেরকম দ্বিধায় ভোগে, সেও মনে হলো সেই রকম এক দ্বিধায় ভুগছে। তারপর বড় একটা শ্বাস টেনে এক নিঃশ্বাসে বলল, হ্যাঁ, লিখেছিলেন তিনি সংগ্রহ করেছেন ব্ল্যাক অর্কিড। জানো বোধহয়, কালো অর্কিডের খোঁজে গত 150 বছর ধরে সারা পৃথিবীর অর্কিড হান্টাররা বৃথায় দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার দাদুর দাদু আরুন্ডেল ক্যাসেলের বাগানের মালি রিচার্ড টিলম্যান সেই কালো অর্কিড খুঁজে পেয়েছিলেন। অন্য কোথাও নয়, তোমাদের এই ভারতবর্ষে। আজ তোমরা যাকে মেঘালয় বলো, সেই মেঘালয়ের এক গহন জঙ্গলে। তিনি এমনকি হর্টিকালচার সোসাইটির বিজ্ঞানীদের বলেছিলেন যে পরের সপ্তাহেই লন্ডনে যে ফ্লাওয়ার শো আছে, সেখানে তিনি সেই কালো অর্কিডটিকে জনসমক্ষে বার করবেন। প্রদর্শনযোগ্য ফুলের তালিকায় সেই কালো ফুলের এন্ট্রি যেন করা হয় টিলম্যানিয়া রুডিরপিয়া এই নামে। বুঝতেই পারছো, তিনি তার প্রিয় ফুলটার একটা বৈজ্ঞানিক নামকরণও করে ফেলেছিলেন, টিলম্যানিয়া রুডিরপিয়া। গ্যাব্রিয়েল টিলম্যানের এই কথায় আমি আর বুধদাও হতচকিত হয়ে বসে রইলাম। আমরা দুজনেই জানতাম প্রত্নতাত্ত্বিকদের চূড়ান্ত স্বপ্ন যেমন সোনার শহর এলডোরাডোর হদিশ খুঁজে বার করা, তেমনি সারা পৃথিবীর পুষ্পপ্রেমীদের স্বপ্ন হলো কালো অর্কিডের দেখা পাওয়া। এমনই এক ফুল যা কেউ চোখে দেখেনি, অথচ সকলেই তার অস্তিত্বে বিশ্বাস করে। হয়তো বাকি সমস্ত রঙের অর্কিড খুঁজে পাওয়া গেছে বলেই তারা বিশ্বাস করে কোথাও না কোথাও কালো অর্কিডও রয়েছে। ঈশ্বরের রং বাক্স কি মাত্র একটা রঙের অভাবে অসম্পূর্ণ থাকতে পারে? কবির কল্পনায়, শিল্পীর তুলিতে, চিত্র পরিচালকের ক্যামেরায় বারবার তাই উঠে এসেছে ব্ল্যাক অর্কিডের কাহিনী। কিন্তু তার বাইরে বাস্তবের শক্ত জমিতে না, কালো রঙের খুব কাছাকাছি পৌঁছেছে কোনো কোনো অর্কিডের রং, কিন্তু সত্যিকারের কালো যাকে বলে তেমন অর্কিড এখনো মানুষের স্বপ্নের বাইরে আর কোথাও দেখা যায়নি। অথচ এইমাত্র গ্যাব্রিয়েল টিলম্যান আমাদের যা বলল তার মানে দাঁড়ায় একবারের জন্য হলেও বাস্তবের ধুলোমাটির বুকে কালো অর্কিড ফুটে উঠেছিল। হতচকিত ভাবটা কাটিয়ে আমি প্রশ্ন করলাম, তারপর কি হলো? তিনি সেই অর্কিড নিয়ে নামলেন জাহাজ থেকে? ম্লান হেসে গ্যাব্রিয়েল বলল, তাহলে তো সেই দিনটা উদ্যানবিদ্যার ইতিহাসে সোনার জলে লেখা থাকতো, তাই না? অর্কিডের বদলে রিচার্ড টিলম্যান দেশে ফিরলেন উন্মাদ রোগ নিয়ে। জাহাজ ডকে ফিরবার পর মুহূর্তেই একটা পুলিশের বোট জাহাজের গায়ে গিয়ে লাগলো। বেশ কিছুক্ষণ পরে সেই বোটে চেপেই বন্দরে পা রাখলেন রিচার্ড টিলম্যান। তার চোখে উন্মাদের দৃষ্টি। একবার শুধু তার ছেলে মানে আমার দাদুর বাবার দিকে তাকিয়ে হাহাকার করে উঠলেন, বাঁচাতে পারলাম না টিলম্যানিয়া রুডিরপিয়াকে। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে পুলিশ তাকে টেনে নিয়ে গেল অপেক্ষমান ভ্যানের দিকে। কিন্তু কেন? কি করেছিলেন তিনি? খুন করতে গিয়েছিলেন। একটা কম বয়সী নিগ্রো ছেলে ওই জাহাজে কেবিন বয়ের কাজ করত। রিচার্ড টিলম্যান নিজের ঘরের ভেতর তাকে ঢুকিয়ে পেটে ছুরি বসিয়ে খুন করতে গিয়েছিলেন। ছেলেটার পরিত্রাহী চিৎকার শুনে জাহাজের অন্যান্য কর্মচারীরা দৌড়ে এসে দরজা ভেঙে ছেলেটাকে রক্ষা করে। বুধদা কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু গ্যাবি তাকে থামিয়ে দিয়ে বলল, কেন তিনি এমন কাজ করেছিলেন সে প্রশ্ন করো না। উন্মাদ রিচার্ড টিলম্যান উকিলের হাজার জেরাতেও সে প্রশ্নের উত্তর দিতে পারেননি। এই ঘটনার মাস চারেক পরেই জেলে বন্দি অবস্থাতেই রিচার্ড টিলম্যানের মৃত্যু হয়। তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। আক্ষরিক অর্থে উইথ ব্রোকেন হার্ট তিনি মারা গিয়েছিলেন। আর তার সেই কালো অর্কিড টিলম্যানিয়া
শুনেছি সেটা ছিল টেবিস্ট্রিয়াল অর্কিড, মানে যেরকম অর্কিড মাটিতে দাঁড়িয়ে থাকে, অন্য গাছের ওপর আশ্রয় নেয় না। সাধারণত ওই রকম টেরেস্ট্রিয়াল অর্কিডের মাটির নিচের বাল্ব থেকে নতুন গাছ জন্মায়। রয়্যাল হর্টিকালচার সোসাইটির বিজ্ঞানীরা রুডিওপিয়ার বাল্ব নিয়ে গিয়ে সেই চেষ্টাই করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। কিছুদিন বাদে বাল্বগুলো নষ্ট হয়ে গিয়েছিল। সারা পৃথিবীর অর্কিড প্রেমীদের কাছে তাই আজও টিলমেনিয়া রুডিরপিয়া এক স্বপ্নের ফুল হয়েই রয়ে গিয়েছে। সন্ধে নেমে এসেছিল। বুধদা সোফা ছেড়ে উঠে ঘরের আলোগুলো জ্বেলে দিয়ে আবার সোফায় এসে বসল। তারপর গ্যাব্রিয়েল টিলম্যানকে বলল, এতক্ষণ অবধি যা বললে তা তো তোমাদের টিলম্যান পরিবারের পারিবারিক ইতিহাস। বংশানুক্রমে তোমরা এসব ঘটনা শুনে আসছো, কিন্তু এবার যখন ওনার ডায়েরি খুঁজে পেলে তখন তাতে নিশ্চয়ই এমন কিছু ইঙ্গিত পেয়েছো যার থেকে বোঝা যায় কেন রিচার্ড টিলম্যান অমন দুর্ভাগ্যের কবলে পড়েছিলেন। গ্যাবি টিলম্যান হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। হ্যাঁ, আমিও সেই আশা নিয়েই ডায়েরিটা খুলেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, দেখি কি ডায়েরির শেষ কয়েকটা পাতা ছেঁড়া। তার আগে অবধি যা আছে তা শুধুই যাত্রাপথের বর্ণনা, আর কখনো কোনো ইন্টারেস্টিং ফুল বা ফলের গাছ দেখে থাকলে তার বিস্তারিত বিবরণ। অবশিষ্ট শেষ পাতাটায় যে এন্ট্রি আছে সেখানে রিচার্ড টিলম্যান লিখছেন, কাল নিহাংদের গুহা মন্দিরে যাব। গাঁওবুড়োরা বলছে ওই গুহার ভেতরেই এককালে জন্ম নিত কালো অর্কিডের গাছ, কিন্তু বহু বছর হয়ে গেল সেই গাছ আর জন্মায় না। বোঝাই যাচ্ছে রিচার্ড টিলম্যান পরের দিন সেই গুহা মন্দিরে গিয়েছিলেন। গাঁওবুড়োদের কথাকে মিথ্যে প্রমাণিত করে ব্ল্যাক অর্কিড ফুটেছিল, এবং রিচার্ড সেই ফুল শুধু দেখতে পেয়েছিলেন তাই নয়, ফুল শুদ্ধ গাছ নিয়ে ইংল্যান্ডে রওনাও হয়েছিলেন। কিন্তু এরপরে কি ঘটেছিল যার ফলে একটা সুস্থ মানুষ পাগল হয়ে যেতে পারে? ডায়েরির শেষ পাতাগুলো রিচার্ড ছিঁড়ে ফেলায় সেটা জানতে পারলাম না। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, 100 বছর আগে তিনি যে ফুল খুঁজে পেয়েছিলেন সে ফুল আজ সেখানে নাও থাকতে পারে। বনের ফুল, বনের প্রজাপতি এরা পরিবেশের সামান্য হেরফের হলে অবলুপ্ত হয়ে যায়। আর গত 100 বছর ধরে পৃথিবীর তো আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। হয়তো রুডিরপিয়াও অবলুপ্ত হয়ে গেছে। তাতে কিছু এসে যায় না বোধিসত্ত্ব। সেই ফুল পেলে ভালো, না পেলেও কোনো ক্ষতি নেই। আমার কাছে এই যাত্রা হবে একটা তীর্থযাত্রার মতো। আমার এক হতভাগ্য পূর্বপুরুষের প্রতি আমার সামান্য শ্রদ্ধার্ঘ। হঠাৎ টেবিলের ওপর ঝুঁকে পড়ে গ্যাবি বুধদার হাত দুটো জড়িয়ে ধরল। তুমি আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এই পথের মধ্যে এমন অনেক জায়গা রয়েছে, আমি খোঁজ নিয়ে দেখেছি, যেখানে এখনো সভ্য মানুষের পায়ের ছাপ পড়েনি। তোমার মতন একজন দক্ষ গাইড ছাড়া আমি একাই জার্নি কমপ্লিট করতে পারবো না। বুধদা মাথাটা নিচু করে একটুক্ষণ ভাবল। সত্যি কথা বলতে কি, প্ল্যানটা আমার কাছেও খুব লোভনীয়। অজানা পথে না জানি কির খোঁজে যাত্রা। ঠিক আছে গ্যাব্রিয়েল, আমি তোমার সঙ্গে যাচ্ছি। আমি নই, আমরা। আমার এই ভাইটাও আমাদের সঙ্গে যাবে। গ্যাবি তো শুনে খুব খুশি, আমার সঙ্গে হ্যান্ডশেক টেক করে একাকার। বুধদা কাজের কথায় ফিরল। গ্যাব্রিয়েলকে জিজ্ঞেস করলো, আর কিছু পাওনি ডায়েরিতে? ওই ফুল পাখির ডেসক্রিপশন ছাড়া অন্য কোনো কথা? ওই দেখো, বলতে ভুলেই যাচ্ছিলাম, আমার অ্যানসেস্টরের একজন সফরসঙ্গীর কথাও রয়েছে। তিনি অবশ্য ইংল্যান্ড থেকে আসেননি। তাই নাকি? তিনি কে? তিনি একজন বাঙালি সাধু, বাস করতেন অসমের গুয়াহাটিতে। নাম কালীনাথ ভট্টাচার্য। লোকে আড়ালে তাকে ডাকতো হাত কাটা সাধু বলে, কারণ কালীনাথ ভট্টাচার্যের বাঁ হাতটা কবজির কাছ থেকে কাটা ছিল। ছোটবেলায় পড়ন্ত ঢেঁকির নিচে হাত দিয়ে ফেলেছিলেন, তারই মাসুল। রিচার্ড টিলম্যানের মতন কেজো লোকও কালীনাথের কথা লেখার সময় আবেগ লুকোতে পারেননি। তার ভাষায় কালীনাথের সঙ্গে দেখা হওয়াটা দৈবের অনুগ্রহ ছাড়া কিছুই নয়। ওই তান্ত্রিক সাধককে যদি না পেতেন তাহলে হয়তো মেঘালয়ের জঙ্গল থেকে সাধারণ কিছু অর্কিড নিয়েই তাকে ইংল্যান্ডে ফিরতে হতো। কিন্তু অর্কিডের সেরা অর্কিড টিলমেনিয়া রুডিরপিয়া তা অদেখাই থেকে যেত।
কালীনাথের সঙ্গে তার কিভাবে আলাপ হয়েছিল সে ব্যাপারে রিচার্ড কিছু লেখেননি। গৌহাটি শহরের উপকণ্ঠে কালীনাথের একটা ছোটখাটো আশ্রম ছিল, কিন্তু বেশিরভাগ সময়ে উনি শ্মশানে মশানে বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন। উত্তর পূর্ব ভারতের কিছু কিছু উপজাতির অরিজিন নাকি তিব্বতী। কালীনাথ সেই সব উপজাতিদের গ্রামেও চলে যেতেন তাদের আরাধ্য দেবদেবীদের খোঁজে। এইভাবেই উনি দক্ষিণ গারো পাহাড়ের গভীর জঙ্গলের মধ্যে নিহাং উপজাতি আর তাদের আরাধ্যা দেবী দেবীর নামটা গ্যাবি টিলম্যান স্মৃতির মধ্যে দেবীর নামটা হাতড়াচ্ছিল। বুধদা জিজ্ঞেস করলো, দেবী দন্তুরা কি? গ্যাবি টিলম্যান বড় বড় চোখ করে বুধদার দিকে তাকিয়ে বলল, ইয়েস, দেবী দন্তুরা। কিন্তু কিন্তু তুমি কেমন করে জানলে? ও কিছু না, তুমি গল্পটা বলে যাও। গ্যাবি আর কেমন করে জানবে যে বুধদার অনেকগুলো প্রিয় বিষয়ের মধ্যে একটা হলো টিবেটোলজি। গ্যাবি ঢোক গিলে আবার বলতে শুরু করলো, হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, হাতকাটা সাধু। হ্যাঁ, হাতকাটা সাধু এইভাবেই দেবী দন্তুরার মন্দিরের খোঁজ পেয়েছিলেন। রিচার্ড টিলম্যানের সঙ্গে গল্পে গল্পে কালীনাথ বলেছিলেন, ওই দন্তুরার মন্দিরের আশেপাশে তিনি যেমন বুনো ফুলের বাহার দেখেছেন, এতদিন বনে জঙ্গলে ঘুরে আর কোথাও তেমনটা দেখেননি। সেই সব ফুলের গাছ নাকি অন্য গাছের ডালের ওপর বাসা বাঁধে। ফুল সম্বন্ধে অভিজ্ঞ রিচার্ড কালীনাথের বর্ণনা শুনেই বুঝতে পেরেছিলেন যে কালীনাথ যে ফুলের কথা বলছেন তা অর্কিড ছাড়া আর কিছু নয়। তিনি কালীনাথকে হাতে পায়ে ধরে রাজি করিয়েছিলেন তাকে ওই নিহাং গ্রামে নিয়ে যাওয়ার জন্য। তবে কালো অর্কিড দেখতে পাওয়ার কথা তিনি তখনও স্বপ্নেও ভাবেননি। কালীনাথ রিচার্ডের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন। তিনি ঘোর বনের মধ্যে দিয়ে রিচার্ডকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন নিহাংদের গ্রামে। আর সেই গ্রামের কাছেই রিচার্ড তার সেই দুর্লভ অর্কিড খুঁজে পেয়েছিলেন। কিন্তু আমরা এখন সেই গ্রাম খুঁজে পাবো কেমন করে? গ্যাব্রিয়েল কলকাতায় ফিরে যাবে বলে উঠে দাঁড়িয়েছিল। বুধদার কথা শুনে ভারী লজ্জিত মুখে বলল, হে বাবা, দেখেছো, ডায়েরিটা নিয়ে পথে পথে ঘোরা নিরাপদ হবে না বলে একটা স্ক্যান কপি নিয়ে এসেছিলাম, সেটা তোমাকে দিতেই ভুলে যাচ্ছিলাম। এই নাও। বুধদার হাতে একটা সিঁড়ি ধরিয়ে দিয়ে গ্যাব্রিয়েল টিলম্যান বলল, তুমি ডায়েরিটা পড়ো বোধিসত্ত্ব। আমার মনে হয় রিচার্ড টিলম্যান যেভাবে পথের হদিশ রেখে গেছেন তাতে নিহাং গ্রামের রুট ম্যাপ বানিয়ে ফেলতে তোমার অসুবিধা হবে না। দরকার হলে গুগল আর্থের সাহায্য নিতে পারো। ট্যুর প্রোগ্রাম বানিয়ে আমাকে একটা ফোন করো। তারপর একটু ইতস্তত করেই যোগ করলো, খরচের জন্য ভেবো না, বুঝলে, ওটা আমিই বহন করব। বুধদাও সোপা ছেড়ে উঠে দাঁড়িয়েছিল। গ্যাবির এই কথা শুনে মুচকি হেসে ওর পিঠে হাত রেখে বলল, তাই হয় নাকি? অভিযানের রোমাঞ্চটা শেয়ার করব আর খরচটা শেয়ার করব না? গ্যাব্রিয়েল আর কোনো কথা না বলে বুধদার হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে ধরে খুব জোরে জোরে দুবার ঝাঁকালো। তারপর পেছনে না তাকিয়ে রওনা হয়ে গেল হেমকুঞ্জের বাইরের রাস্তায় অপেক্ষামান অ্যাম্বাসাডারটার দিকে। পরদিন সকালেই বুধদা ফোন করে বলল, রিচার্ড টিলম্যানের সেই সাফারির ম্যাপ স্টাডি করলাম, বুঝতে টুবি? লোকটা কোথায় গিয়েছিল জানিস? গারো পাহাড়ে। তাও ডেসক্রিপশন পড়ে মনে হচ্ছে ওই সাউথ গারো হিলসের ওদিকটাই। ওসব জায়গা এখন ঘন জঙ্গলে ঢাকা, কাজেই হান্টার শু, ব্রিচেস আর স্লিপিং ব্যাগ মাস্ট। আর হ্যামাক আর টেন্ট গুয়াহাটি থেকে নিয়ে নেবো। ওখানে আমার বন্ধু অশোক বড়ুয়া আছে, গুয়াহাটি নেচার ক্লাবের সেক্রেটারি। ওকে বললে ওই সব ব্যবস্থা করে দেবে। আর হ্যাঁ, ওই টিটেনাস ভ্যাকসিনটা আজই মনে করে নিয়ে রাখবি। প্ল্যান মতন তার পরের দিন আমরা প্লেনে গুয়াহাটি পৌঁছালাম। এখানে আমাদের সাফারির সাজ সরঞ্জাম জোগাড় করার জন্য দুদিন থাকতে হবে। বিকেলের দিকে বুধদার বন্ধু সেই অশোক বড়ুয়া হোটেলে বুধদার সঙ্গে দেখা করতে এলেন। চমৎকার হাসি খুশি মানুষ। কথা বলতে বলতে বুঝতে পারলাম মানুষ অভয়ারণ্যের দুষ্প্রাপ্য গোল্ডেন ল্যাঙ্গুর বা সোনালী হনুমান সংরক্ষণের ব্যাপারে ওনার নাকি বিরাট অবদান রয়েছে। উনি না থাকলে চোরা শিকারীদের হাতে অমন সুন্দর প্রাণীটা শেষই হয়ে যেত। হোটেলের বারান্দায় বসে গল্প করতে করতে
বুধদা হঠাৎই অশোক বড়ুয়াকে জিজ্ঞেস করলো, হাত কাটা সাধু বলে কারোর নাম শুনেছো নাকি অশোক? আমাদের অবাক করে দিয়ে অশোক বড়ুয়া বললেন, কেন শুনবো না? হাতকাটা সাধুর আশ্রম তো মোটামুটি নাম করা জায়গা। কালীনাথ নামে এক তান্ত্রিকের প্রতিষ্ঠা করা 100 বছরের পুরানো কালী মন্দির আছে ওখানে। গত 100 বছরে ওই আশ্রম অনেক বড় হয়ে উঠেছে। কালীনাথের যে বংশধর এখন মন্দিরের প্রধান সেবায়িত, তার নাম প্রবীর ভট্টাচার্য। অশোক বড়ুয়া তখনই প্রবীরবাবুর সঙ্গে বুধদার টেলিফোনে কথা বলিয়ে দিলেন। বুধদা তার সঙ্গে দেখা করতে চাইছেন শুনে তিনি বললেন, তাহলে এখনই চলে আসুন, আগা আছি। অশোক বড়ুয়াই তার গাড়িতে চাপিয়ে আমাকে আর বুধদাকে হাতকাটা সাধুর আশ্রমে নিয়ে গেলেন। গ্যাব্রিয়েল আসতে চাইল না, ওর অনেক মালপত্র নাকি বাঁধা ছাদার কাজ বাকি ছিল। প্রবীরবাবুর মুখোমুখি বসে বুধদা রিচার্ড টিলম্যানের সঙ্গে কালীনাথের সেই জঙ্গল অভিযানের প্রসঙ্গ তোলাতে তিনি বেশ অবাক হলেন। বললেন, এত পুরনো কথা আপনি জানলেন কেমন করে? বুধদা দেখলাম নির্বিকার মুখে গুল মারল একটা। এশিয়াটিক সোসাইটির একটা পুরনো জার্নালে রিচার্ড টিলম্যানের লেখা ভ্রমণ কাহিনী থেকে আমরা কালীনাথের কথা জেনেছি। ওই অভিযান থেকে ফিরে কালীনাথ কোনো স্মৃতিকথা ধরনের কিছু লেখেননি, কিংবা কোনো গল্প ভট্টাচার্য পরিবারের মুখে মুখে চলে আসেনি। আসলে আমরা ওই দন্তুরা মন্দিরের এক্স্যাক্ট লোকেশনটা খুঁজছিলাম। প্রবীরবাবু একটু আহত সুরেই বললেন, রিচার্ড টিলম্যান কি তার ভ্রমণ কাহিনীতে একথা লিখতে ভুলে গেছেন যে তার ওই উপকারী বন্ধুটি ওই অভিযান শেষ করে আর গৌহাটিতে ফিরে আসতে পারেননি? তার মানে? প্রবীরবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমি আমার দাদুর মুখে যা শুনেছি তা হলো, ফেরার পথে তুরার জঙ্গলের মধ্যে শঙ্খচূড় সাপের কামড়ে কালীনাথ আগমবাগীশের মৃত্যু হয়েছিল। আশ্রম থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ গম্ভীর মুখে হাঁটার পর বুধদা আপন মনেই বলল, ডায়েরির শেষ পাতা কটার সঙ্গে এরকম আরও কত ইনফরমেশনই যে হারিয়ে গেছে কে জানে। গুয়াহাটিতে দুদিন কাটিয়ে ভাড়ার জিপের মাথায় সাজ সরঞ্জাম চাপিয়ে আমরা পৌঁছালাম তুরায়। তারপরের দিন তুরা থেকে বাগমারা। বাগমারা হলো দক্ষিণ গারো হিলস জেলার সদর শহর। শহরটা মেঘালয় আর বাংলাদেশের সীমানায়। এই শহরের বাগমারা নামটা বাংলাদেশের লোকেদেরই দেওয়া, কিন্তু তারা আসার আগে অবধি গারোরা এই শহরটাকে ডাকতেন কোন গিট্টিম বলে। ভাগ্যিস ব্যাপারটা বুধদার জানা ছিল, তা না হলে রিচার্ড টিলম্যানের যাত্রাপথের ধারে কাছেও আমরা পৌঁছাতে পারতাম না। টিলম্যানের ডায়েরিতে শেষে যে নামটা বুধদা চিনতে পেরেছিল সেটাই কোন গিট্টিম। বাগমারায় আমরা উঠেছিলাম ডিলসা পাহাড়ের মাথায় মেঘালয় সরকারের ট্যুরিস্ট বাংলোয়। সন্ধ্যাবেলায় আমি, বুধদা আর গ্যাবি ট্যুরিস্ট বাংলোর সামনের লনে বসেছিলাম। ভারী সুন্দর লাগছিল চারপাশের নিসর্গ। আমাদের এই বাংলোকে ঘিরে যত দূর চোখ যায় তত দূর অবধি শুধু গভীর বনে ঢাকা পাহাড়ের ঢেউ। আমাদের ঠিক পায়ের নিচে বনের বুক চিরে এঁকে বেঁকে বয়ে চলেছে নীল রঙের এক নদী, যার নাম সিমসিং। অন্ধকার আরেকটু গাঢ় হতেই একটা অদ্ভুত হাওয়া বইতে শুরু করলো। ঠাসবুনোট গাছের পাতার ভেতর দিয়ে সেই হাওয়া বয়ে যাওয়ার ফলে অদ্ভুত একটা শব্দ উঠল, যেন অনেক দূরে কারা নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছে। বুধদা বলল, এই হাওয়াটার একটা নাম আছে, গার্ডস উইন্ড। সমস্ত বনের বাতাস যখন একটা গভীর নদী খাতের মধ্যে ঢুকে পড়ে তখন তার গতি এরকম বেড়ে যায়। বুঝে রবিক, তার চলার পথে ঝড় ওঠে। পরদিন ভোরবেলা বুধদার মোবাইলের অ্যালার্মের শব্দে যখন ঘুম ভাঙল তখনও সূর্য ওঠেনি। সেই ভোরেই বুধদাকে পথ প্রদর্শক করে আমরা গাঢ় পাহাড়ের দিকে পায়দল রওনা দিলাম। আমি, বুধদা আর গ্যাবি ছাড়া দুজন খাসিয়া যুবকও আমাদের সঙ্গে মালবাহক হিসাবে সঙ্গে চলেছে। ওদের একজনের নাম টনি আর একজনের নাম অর্কু। টনি আর অর্কু দুজনেই ভালো হিন্দি বলতে পারে, সেটা কিন্তু একটা সুবিধে।
বাগমারা শহরকে পেছনে রেখে আমরা ঠিক উল্টো দিকে মানে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলাম। ওদিকেই পাহাড়ের ঢেউ উঁচু থেকে নিচু হতে হতে ক্রমশ বাংলাদেশের সমতল ভূমিতে গিয়ে মিশেছে। মেঘালয় আর বাংলাদেশের মাঝে 150 কিলোমিটার চওড়া এক পর্বত শ্রেণী পাঁচিলের মতো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। সেই পাহাড়ের পুরোটাই গভীর জঙ্গলে ঢাকা এক অনাবিষ্কৃত দেশ, যেখানে বাসিন্দা বলতে বন্য জন্তু, নানা জাতের পাখি, প্রজাপতি এরাই। আর যদি রিচার্ড টিলম্যানের বর্ণনা সত্যি হয়, তাহলে ওই জঙ্গলের ভেতরেই কোথাও লুকিয়ে আছে নিহাং উপজাতিদের গ্রাম আর তাদের উপাস্য দেবী দন্তুরার গুহা মন্দির। যে গুহা মন্দিরের ভেতরে রিচার্ড টিলম্যান কালো অর্কিড খুঁজে পেয়েছিলেন। 100 বছর অনেক লম্বা সময় যদিও, কিন্তু ওখানে যদি পৌঁছাতে পারি, সেই ফুল কি আমরাও দেখতে পাবো? গতকাল দুপুরে আমরা নিহাং গ্রামে পৌঁছালাম। বাগমারা থেকে রওনা হওয়ার পর জঙ্গল ভেঙে 7 দিন হেঁটেছি। আমাদের সামনে মানুষের তৈরি পথ বলে কিছুই ছিল না, তবু ধন্য রিচার্ড টিলম্যান নামে সেই অভিযাত্রী। 100 বছর আগে শুধু কম্পাস আর নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে তিনি এত নিখুঁতভাবে দিক নির্দেশ করে গিয়েছিলেন যে সেইটুকু অনুসরণ করেই আমরা যথাস্থানে পৌঁছে গেলাম। পথের কষ্ট কিন্তু ছিল মারাত্মক। দা দিয়ে জঙ্গল কাটতে কাটতে সামনে সামনে চলেছে টনি আর অর্কু, তাদের পেছন পেছন আমরা। যখন তখন আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি নেমেছে, আর সঙ্গে সঙ্গে আমাদের কোমর অবধি ডুবিয়ে দিয়েছে গলানো চকলেটের মতো ঘোলাটে জলস্রোত। সেই জল ভেঙে আমরা এগিয়েছি। পায়ের নিচ থেকে তো গায়ে যোগ উঠে এসেছেই, গাছের পাতা থেকে অবধি টুপটাপ খসে পড়েছে রক্তচোষার তল। তাছাড়াও বিষাক্ত সাপ, কাংড়া বিছে কোনো কিছুরই অভাব ছিল না। এইসব জঙ্গলে ঝোপঝাড়ের ঘনত্ব এতই বেশি যে তাঁবু আমাদের সঙ্গে থাকলেও তা খাটাবার একটুকু জায়গা পায়নি। 6টা রাত গাছের ডালে হ্যামক খাটিয়েই ঘুমিয়েছি, মানে ওই ঘুমানোর চেষ্টা করেছি আর কি। কিন্তু সূর্য ডুবলেই জেগে উঠেছে অরণ্য। সারা রাত কাছে দূরে গর্জন করে বেরিয়েছে চিতাবাঘ। কখনো কখনো ক্যাম্পসাইটের একেবারে পাশ থেকে বুনো হাতিদের গাছপালা ভাঙবার মড়মড় শব্দ পেয়েছি। ফলে রাতের পর রাত প্রায় না ঘুমিয়েই কাটিয়েছি আমরা। তবু একটা জিনিস স্বীকার করতেই হবে, এরই মধ্যে যখন ঘন বনের ঘেরাটোপ ছাড়িয়ে কোনো খোলা উপত্যকায় বেরিয়েছি, তখনই স্বর্গীয় সৌন্দর্যে আমাদের চোখ জুড়িয়ে গিয়েছে। এখন এপ্রিল মাস, মেঘালয়ে ফুল ফুটবার সময়। দেখেছি নদীর তীরে বাউলের আলখাল্লার মতো নানা রঙের রঙিন ঘাস ফুলের প্রান্তর আর প্রজাপতি। একসঙ্গে এত রঙের প্রজাপতি যে কোথাও উড়ে বেড়াতে পারে তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। বুধদা বলল, অর্কিডের মতো মেঘালয়ের আরেক সম্পদ তার প্রজাপতি। কিন্তু দুঃখের কথা, অর্কিডের মতন প্রজাপতিও চোরাশিকারীদের হাতে পড়ে ক্রমাগত এখান থেকে বাইরের দেশে পাচার হচ্ছে। হয়তো এইভাবে বহু প্রজাতির অর্কিড আর প্রজাপতি চিরকালের মতো মেঘালয়ের জঙ্গল থেকে হারিয়ে যাবে। চলার পথে প্রথম 3টে দিনই শুধু আমরা অমন দুর্ভেদ্য বন আর সবুজ তৃণভূমি পেয়েছিলাম। চতুর্থ দিন আমরা প্রায় 1000 ফুট উঁচু চড়াই ভেঙে যে জায়গাটায় উঠে এলাম, তার নামটাকে বাংলা করলে মানে দাঁড়ায় মৃতের উপত্যকা। এ কথা আমাদের 2 খাসিয়া পথপ্রদর্শকই আমাদের জানালো। মৃতের উপত্যকার মতো সার্থকনামা জায়গা কিন্তু আমি আর দেখিনি। দুদিকের 2টো পাহাড়ের দেওয়ালের মাঝখানে এ এক টেবিলের মতো সমতল জায়গা, যেখানে সারা দিন সারা রাত ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। যত জল ভরা মেঘ সব ওই দুদিকে পাহাড়ের পাঁচিলে সমস্ত বৃষ্টি ঝরিয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাই মৃতের উপত্যকার আকাশের রং টকটকে নীল। বুধদা বুঝিয়ে দিল, লক্ষ লক্ষ বছর ধরে ঝোড়ো বাতাস মাটির ওপরের উর্বর আবরণটাকে গুঁড়ো গুঁড়ো করে উড়িয়ে নিয়ে চলে গেছে। বেরিয়ে পড়েছে নিচের নুড়ি আর কাঁকড়ের স্তর, যার উপরে একটা ঘাস অবধি জন্মায় না। ওই মাইল মাইল বিস্তৃত রুক্ষ কাঁকুড়ে ডাঙা, আর তার উপরে সারাক্ষণ শোঁ শোঁ শব্দে বয়ে চলা বাতাস, সব মিলিয়ে
জায়গাটাকে ভারী আতঙ্কজনক মনে হয়। গারো পাহাড়ের উপজাতিদের বিশ্বাস, মৃত মানুষের আত্মা নরলোক ছেড়ে প্রেত লোকে যাওয়ার সময় এই মৃতের উপত্যকায় বিশ্রাম নেয়। পঞ্চম দিনে আমরা সেই মৃত্যু উপত্যকার ঠিক মাঝখানে পৌঁছে গেলাম। এখন আমাদের চারিদিকে শুধু লাল কাঁকড়ের ছোট ছোট টিলা আর ঢিবি। মনে হচ্ছিল যেন পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহের মাটিতে পা রেখেছি। এরকমই একটা টিলা পেরিয়ে গিয়ে ভারী অদ্ভুত একটা দৃশ্য দেখে আমরা 5 জনই দাঁড়িয়ে পড়লাম। একটু ভুল বলা হলো, আমি, বুধদা আর গ্যাব্রিয়েলই দাঁড়িয়েছিলাম, কিন্তু টনি আর অর্ক ভূতগ্রস্তের মতো মাটির ওপর গড়াগড়ি খেতে লাগলো। যেটা দেখে ওদের ওই অবস্থা সেটা আর কিছুই নয়, একটা বেশ বড় জলাশয়। এরকম বৃষ্টিহীন রুক্ষ জায়গায় ওরকম একটা জলাশয় থাকাটা বেশ অদ্ভুত ব্যাপার, সে সন্দেহ নেই। কিন্তু তার চেয়েও অদ্ভুত সেই জলাশয়ের জলের রং, একদম আলকাতরার মতন কালো। আমরা 3 জনে একটু এগিয়ে সেই জলাশয়ের ধার অবধি গেলাম, কিন্তু টনি আর অর্কু কিছুতেই ওটার ধারে কাছে যেতে রাজি হলো না। এই পুকুরটাকে গারো উপজাতির লোকেরা বলে চিরিমাক। ওদের বিশ্বাস, মৃত মানুষের আত্মারা প্রেত লোকে রওনা হওয়ার আগে এই পুকুরে নাকি স্নান করে যায়। ওই কারণেই পুকুরটাকে সচক্ষে দেখে টনি আর অর্কুর অমন পাগলের মতো আচরণ। দন্তুরা দেবীর পবিত্র গুহার মতন এই মৃতের উপত্যকার কথা, চিরিমাকের কথা সবই রিচার্ড তার ডায়েরিতে লিখে গেছেন। কাজেই আমাদের কাছে এসব এমন কিছু অজানা ছিল না। তবু ডায়েরির পাতায় পড়া এক জিনিস আর চাক্ষুষ দেখা আর এক জিনিস। সত্যি কথা বলতে কি, মৃতের উপত্যকার ওই বিশাল নির্জনতা আমাদের সকলের মনের ওপরেই একটা চাপ সৃষ্টি করেছিল। মনে হচ্ছিল কতক্ষণে অদ্ভুত জায়গাটা ছেড়ে বেরোবো, কতক্ষণে পৌঁছবো নিহাং গ্রামে। টনি আর অর্কু মরে গেলেও সেই মৃতের উপত্যকায় তাঁবু খাটিয়ে রাত্রিবাস করতে কিন্তু রাজি হলো না। কাজেই সেদিন আমরা সারা রাত হাঁটলাম। খুব একটা অসুবিধে হচ্ছিল না, কারণ আকাশে বেশ বড়সড় একটা চাঁদ ছিল। শুধু রাত গভীর হলে যখন দূর থেকে হাড় হিম করে দেওয়া কান্নার মতো আওয়াজ ভেসে এলো, তখন আমার বুকের ভেতরটাও কেমন খালি খালি লাগতে শুরু করলো। মনে হচ্ছিল আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। তারপর ঠিক যখন ভোরের আলো ফুটি ফুটি করছে, তখনই আমরা সেই উপত্যকার কিনারে পৌঁছে গেলাম। দেখলাম পায়ের নিচে খাড়া পাহাড় নেমে গেছে প্রায় 1000-2 ফুট। নিচের সমতল ভূমি গভীর জঙ্গলে ঢাকা, ঠিক যেরকম জঙ্গল আমরা মৃত্যু উপত্যকায় উঠবার আগে পেরিয়ে এসেছিলাম সেই রকম। বুধদা বলল, যদি রিচার্ডের পথ নির্দেশ ঠিক হয়, তাহলে আমাদের পায়ের নিচেই ওই জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে নিহাং গ্রাম। এই কথা শুনে রাত জাগার কষ্ট যেন কোথায় মিলিয়ে গেল। নতুন উদ্যমে আমরা দ্রুত উদ্রাই ভেঙে নিচে নামতে শুরু করলাম। জঙ্গলে যখন ঢুকলাম তখন সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। দেখলাম একটা সরু পাহাড়ি নদী জঙ্গল ভেদ করে এগিয়ে চলেছে। বুধদা বলল, জলের উৎসর কাছাকাছি ছাড়া গ্রাম হয় না, কাজেই এই নদীর ধারটাকে অনুসরণ করলেই আমরা নিহাং গ্রামে পৌঁছে যাব। বুধদা তবে ঠিকই বলেছিল। আর ঘণ্টাখানেক হাঁটতেই নদীর কিনারা থেকে জঙ্গলটা হঠাৎই অনেক দূরে সরে গেল। দেখলাম বালিতে ঢাকা সেই চওড়া পাড়ের ওপর খুব আদিম চেহারার কিছু কাঠের ঘর দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখতে পেয়ে ওই গ্রামের কাঠের ঘরগুলো থেকে গ্রামের বাসিন্দারা বেরিয়ে এসে আমাদের ঘিরে ধরল। কথা বলে জানলাম তারাই নিহাং। দেখলাম নিহাংদের চেহারা এখানকার গারো কিংবা খাসিয়াদের থেকে একেবারেই কিন্তু আলাদা। প্রথমত এরা বেশ লম্বা, গায়ের রংটাও হলদেটে নয়, বরং শ্যামলা। নাকগুলো তীক্ষ্ণ, গালের হাড় দুটো বেশ একটু উঁচু। বেশিরভাগ পুরুষেরই পরনে ওভারকোটের মতো ঢোলা পোশাক, মাথায় লোমশ টুপি, যার দুটো প্রান্ত আবার কানের উপর নেমে এসে আবার পাক খেয়ে ওপরে উঠে গেছে। ব্যাপারটা বুধদাও খেয়াল করেছিল। চাপা স্বরে বলল, রিচার্ড তার ডায়েরিতে নিহাংদের তিব্বতী অরিজিনের ব্যাপারে যা লিখেছে সেটা 100% সত্যি। এদের চেহারা আর পোশাক আশাক সবই তিব্বতীদের মতন।
1000 বছর এখানে কাটানোর পরেও কিছুই বদলায়নি। এদিকে টনি আর অর্কু নিহাংদের ভাষা মোটামুটি বুঝতেই পারছিল। ওরাই আমাদের দোভাষীর কাজ করছিল বলা চলে। আমরা নিহাংদের জানালাম যে আমরা দন্তুরার মন্দির দেখতে এসেছি। লোকগুলোর মধ্যে যে সবচেয়ে বয়স্ক, হয়তো সর্দার হবে, সেই একথা শুনে বলল, ও মন্দির তো তোমরা এখানে আসবার সময় পেরিয়ে এসেছ। জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল সেই মন্দির, তোমরা দেখতে পাওনি। সেই লোকটা আরও জানালো যে ওই মন্দিরের ব্যাপারে শেষ কথা বলবে কিন্তু ওখানকার পুরোহিত। জিজ্ঞেস করলাম কোথায় থাকেন সেই পুরোহিত। তাতে ওরা জানালো পুরোহিত নাকি ওই মন্দিরের কাছেই থাকেন। কি আর করা যাবে, আমরা আবার যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই ফিরে চললাম। এবার আমরা পথের দুদিকে নজর রাখতে রাখতে চলেছিলাম, যাতে মন্দিরের কোনো চিহ্ন যেন চোখ এড়িয়ে না যায়। সেই জন্যেই বোধহয় ঘন গাছপালার ফাঁক দিয়ে সমাধি ভূমিটা দেখতে পেলাম। দেখলাম একটা বড় মাঠের মধ্যে সার দিয়ে দাঁড়িয়ে আছে বহু পাথরের স্তম্ভ। স্তম্ভগুলো বানাতে পাথরের সঙ্গে পাথর জোড়া হয়নি, কিন্তু সবকটাই এক পাথরের তৈরি, যাকে ইংরেজিতে বলে মোনোলিথ। কোনোটা খাড়া দাঁড়িয়ে রয়েছে, কোনোটা আবার মাটির উপরে শোয়ানো। বুধদা বলল, এদিককার অনেক উপজাতির মধ্যেই মৃতের সমাধির ওপর এমন স্তম্ভ বানিয়ে দেওয়ার রেওয়াজ রয়েছে, বুঝলি। খাড়া স্তম্ভগুলো পুরুষদের সমাধি, আর আনুভূমিকগুলো নারীদের। গ্যাব্রিয়েল আমাদের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। হঠাৎ সে আমাদের ছাড়িয়ে লম্বা লম্বা পা ফেলে একটা সমাধির দিকে এগিয়ে গেল। মনোলিথের চেহারা দেখে বুঝলাম এটা কোনো বোধহয় নারীর সমাধি। গ্যাবি সেটার ওপর ঝুঁকে পড়ে হাতের মুঠোয় কি যেন একটা তুলে নিল। তারপর উল্লসিত মুখে আমাদের দিকে ফিরে তাকালো, চিৎকার করে বলল, Hey Rubik, see what I have got! A beautiful lamp! গ্যাবি হাতটা উঁচু করে জিনিসটা আমাদের দেখালো। একটা ধাতুর তৈরি প্রদীপ, অনেক পুরনো বলে রংটা একটু কালচে হয়ে গেছে। সত্যি জিনিসটা কিন্তু ভারী সুন্দর। কঠিন ধাতু দিয়ে যে এমন সূক্ষ্ম কারুকাজ করা যায় তা না দেখলে বিশ্বাসই হয় না। ঠিক সেই সময় তীরটা ছুটে এলো। কালো পালকে সাজানো প্রায় 4 ফুট লম্বা তীরটা শীষ দেওয়ার মতন শব্দ করে আমাদের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে গ্যাবির হাত থেকে প্রদীপটাকে একটা নিখুঁত ঠোক করে মাটির ওপর ছিটকে ফেলে দিল। হতভম্ব গ্যাবির হাতের চেটোটা তখনও প্রদীপ ধরার ভঙ্গিতে উপরে উঠে আছে, কেবল প্রদীপটাই সেই চেটোর মধ্যে নেই। শুধু গ্যাবি নয়, ঘটনার আকস্মিকতায় আমরাও স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সেই অবস্থাটা কাটলো একটা তীক্ষ্ণ চিৎকারে। জিকো! ভাষাটা না বুঝলেও চিৎকারের মধ্যে আদেশের সুরটা কিন্তু পরিষ্কার। আমরা ঘুরে তাকালাম। আমাদের থেকে প্রায় 30-40 ফুট পেছনে একটা উঁচু পাথরের উপর এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বুধদা দুটো হাত মাথার উপর তুলে নাড়তে লাগলো। ওর দেখা দেখি আমরাও তাই করলাম। সারা বিশ্বে বোধহয় সমস্ত লোক এই ইঙ্গিতের মানে বোঝে, সন্ধি প্রস্তাব। বৃদ্ধ ধনুকটা পিঠে ফেলে পাথরের ওপর থেকে লাফ দিয়ে নামলেন। তারপর বেশ লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলেন আমাদের দিকে। ইতিমধ্যে গ্যাবিও ভয়ে ভয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমাদের মুখোমুখি এসে দাঁড়ালেন সেই বৃদ্ধ। ওনার বয়স হয়তো 65-70 হবে, সেই জন্যই বৃদ্ধ বলছি, কিন্তু শরীর এখনো লোহার রডের মতো শক্ত আর নমনীয়। দৃষ্টিশক্তির নমুনা তো একটু আগেই দেখেছি। ভদ্রলোক বেশ পরিষ্কার ভাষাই বললেন, কোনো নতুন জায়গায় পা দিলে সেখানকার লোকাচারগুলোকে সম্মান দেবেন। আমরা এই সমাধি ভূমিতে বিদেশিদের প্রবেশ পছন্দ করি না। গ্যাব্রিয়েল হাতটা বাড়িয়ে দিল বৃদ্ধের দিকে। সরি, আমি ক্ষমা চাইছি, এরকম ভুল দুবার হবে না। বৃদ্ধের মুখে হাসি ফুটে উঠল। তিনি গ্যাবির হাতটা ধরে বললেন, আমার নাম তাশে গেলুক। শিলংয়ে মিশনারি স্কুলে পড়াশোনা করেছিলাম। তারপর ইন্ডিয়ান আর্মিতেও চাকরি করেছিলাম অনেক বছর। আমাকে নিহাংদের সঙ্গে বাইরের পৃথিবীর যোগসূত্র বলতে পারেন। বুধদা জিজ্ঞেস করল, আপনি কি দন্তুরা দেবীর পূজারী? ভয়ঙ্কর অবাক হয়ে তাশি গেলুক বললেন, সে কি?
আপনি দেবী দন্তুরার নাম জানেন? বুধদা বেশ ধীরে ধীরে তাসি গেলুককে তিব্বতীয় তান্ত্রিক দেবদেবীদের কথা, বৌদ্ধ ধর্মের প্রসারের সঙ্গে সঙ্গে তিব্বতীয় তান্ত্রিকদের পিছু হটে ভারতে পালিয়ে আসার ইতিহাস সবই বলে গেল। শুনতে শুনতে তাসি গেলুকের মুখে খুশির হাসি ফুটে উঠল। তিনি বুধদার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, খুব আনন্দ পেলাম। আপনি যে একটা প্রায় হারিয়ে যেতে বসা উপজাতি সম্বন্ধে এত পড়াশোনা করেছেন, এর থেকেই বুঝতে পারছি আপনার জ্ঞান পিপাসা কতটা প্রবল। আপনি কি ঐতিহাসিক না প্রত্নতাত্ত্বিক? না না, আমি একজন সামান্য অভিযাত্রী। চলুন আমার ঘরে চলুন, সেখানে বসেই আপনার বাকি কথা শুনব। সমাধিভূমির পেছনের গাছের ছায়ায় বেশ বড় সড়ো ঘরটাকে এতক্ষণ খেয়ালই করিনি। আমাদের সেই ঘরের উঠোনে কারুকার্য করা কাঠের চৌকিতে বসালেন তাসি গেলুক। উঠানের এক কোণে একটা দাঁড়ের ওপর একটা ছোটোখাটো ধনেশ পাখি বসেছিল, আর পাখিটার সঙ্গে কথা বলছিল একটা বাচ্চা ছেলে। 5 বছর কি 6 বছর বয়স হবে। চেহারার সঙ্গে তাসি গেলুকের চেহারার খুব মিল ছিল। আমাদের দেখে বাচ্চা ছেলেটার মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠল। তাসি গেলুক তাকে নিহাং ভাষায় কি যেন বোঝাবার পরে ছেলেটা হাত জোড় করে আমাদের নমস্কার করলো, তারপর দৌড়ে চলে গেল ঘরের ভিতরে। আমার নাতি নিমা তাসি, ওর মনটা খুব খারাপ, তাই আপনাদের দেখে পালালো। কেন মন খারাপ কেন? ওর বাবা মা মানে আমার ছেলে আর বৌমা তীর্থ করতে গেছে ভুটানে। বাবা মাকে ছেড়ে রয়েছে বলেই নেমা একটু মন মরা, না হলে দেখতেন এতক্ষণে আপনাদের ঘাড়ে পিঠে উঠে বসতো। যাই হোক, আপনাদের এখানে আসার উদ্দেশ্য বলুন। বুধদা ধীরে ধীরে তাসি গেলুককে সবই খুলে বলল, কিছুই লুকোলো না, এমনকি ওই কালো অর্কিডের কথাও না। কালো অর্কিডের কথা শুনে তাসি গেলুক যা বললেন তা ঠিক যেন প্রাচীন গাঁওবুড়োদের কথারই প্রতিধ্বনি। তারা যেমন রিচার্ড টিলম্যানকে বলেছিল ও ফুল এখন আর ফোটে না, তেমনি তাসি গেলুকও বেশ জোর দিয়ে বললেন ওই কালো ফুলের ব্যাপারটা সম্ভবত একটা কাল্পনিক কাহিনীই হবে, কারণ তিনি কোনোদিন সে ফুল চোখেই দেখেননি। তবে আমাদের দন্তুরার গুহা মন্দিরে তিনি অবশ্যই নিয়ে যাবেন। মুচকি হেসে তাসি গেলুক বললেন, হ্যাঁ, কালো অর্কিড না থাকলেও সেখানে অন্য রকমের গা ছমছমে জিনিসের অভাব নেই। গ্রামের লোকেরা ঠিকই বলেছিল। আমরা যে পথ দিয়ে নিহাং গ্রামের দিকে এসেছিলাম সেই পথের ধারেই ছিল দন্তুরা দেবীর মন্দিরের প্রবেশের পথ, অথচ আমরা তা দেখতেই পাইনি। পাওয়া সম্ভবও ছিল না, কারণ সেটা তো সত্যিকারের কোনো পথ নয়, পাহাড়ের গায়ে একটা সরু ফাটল। এবার তাসি গেলুকের পেছন পেছন সেই ফাটল পেরিয়ে আমরা 3 জন গুহার মধ্যে প্রবেশ করলাম। আমরা 3 জনেই কেবল। টনি আর অর্ক মরে গেলেও কিন্তু আমাদের সঙ্গে আসতে রাজি হলো না। অপদেবী সম্বন্ধে ওদের ভয়টা কিন্তু দেখবার মতন। হাতের জোরালো টর্চের আলোয় দেখতে পাচ্ছিলাম অন্তহীন এক সুড়ঙ্গের মতন সেই গুহা এঁকে বেঁকে এগিয়ে চলেছে। এদিকে ওদিকে অসংখ্য শাখা প্রশাখা বেরিয়েছে। তার মধ্যে ঠিক রাস্তাটা খুঁজে নিয়ে পথ চলা কিন্তু বাইরের লোকেদের পক্ষে একেবারে অসম্ভব। সুড়ঙ্গের ছাদে আর মেঝে জমে রয়েছে নানান বিচিত্র আকৃতির স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট। ছাদের নানান জায়গা থেকে টুপটাপ শব্দে জল ঝরছে তো ঝরছে। গুহার মেঝেটা প্রথম থেকেই বেশ পেছল আর ভিজে ভিজে লাগছিল। একটু বাদেই দেখলাম পায়ের নিচ থেকে কুলকুল করে জল বয়ে চলেছে। কিছুটা এগোনোর পর সেই জল আমাদের পায়ের পাতা ছাড়িয়ে গোড়ালি অবধি উঠে এলো। আরও একটু বাদে জল আমাদের হাঁটু ছুঁলো। অনুভব করছিলাম বেশ জোরালো স্রোত আছে সেই জলে। বুধদা বলল, মেঘালয় আর বাংলাদেশের মধ্যে ভূমিস্তরে একটা বড়সড় ফল্ট বা চ্যুতি রয়েছে, নাম ডাউকি ফল্ট, যার ফলে মেঘালয়ের পাতালবাহিনী নদী যতই বাংলাদেশের দিকে এগোয় ততই মাটির ওপরে উঠে আসে। সুড়ঙ্গের শেষে এই নদীও নিশ্চয়ই বাংলাদেশের সমতলের ওপর দিয়েই বয়ে গেছে। সে যাই হোক, আমার এখন চিন্তা হচ্ছিল ডুবে না মরি। আরও একটু যাওয়ার পরে হঠাৎই তাসি গেলুক বাঁদিকে সুড়ঙ্গের একটা শাখা পথে বাঁক নিলেন। পেছন পেছন আমরাও। পাতাল নদী পড়ে রইল ঠিক পেছনে। সামনে পাথরের ছাদে একটা বড় সড়ো ফাঁক। আমরা ছাদের ওই বিশাল গর্তটার নিচে গিয়ে দাঁড়ালাম।
মনে হচ্ছিল যেন একটা কুয়োর গভীরে দাঁড়িয়ে রয়েছে। ছাদের ফোঁকর দিয়ে গুহার মেঝেতে বৃত্তাকারে আলো পড়ছে। সেই আলো বৃত্তের মধ্যেই স্থাপিত হয়েছে দেবী দন্তুরার পাথরের তৈরি মূর্তি। সেই মূর্তি রীতি মতন ভয় জাগানো। দেবীর শরীর কঙ্কাল সার, মুখ যেন মৃতের করটির মতো, সার সার দাঁতগুলো মুখের বাইরে বেরিয়ে আছে। এই জন্যই কি দেবীর নাম দন্তুরা? বুধদাকে এ ব্যাপারে পরে এক সময় জিজ্ঞেস করতেই হবে। এদিকে দেখুন। তাসি গেলুকে ডাকে ঘুরে তাকালাম। উনি যে জিনিসটাকে দেখাচ্ছেন সেটা গুহার মেঝে থেকে একটু উঁচু হয়ে জেগে থাকা একটা পাথরের প্রাকৃতিক বেদি। এই জায়গাটা দেখেছেন? তাসি গেলুক আঙুল দিয়ে বেদিটার মাথার কাছে গাঁথা 4-5টা মোটা লোহার আংটার দিকে দেখালেন। বললেন, ওই আংটাগুলোর সঙ্গে হাত পা বেঁধে বলি দেয়া হতো। হাত পা? বিস্ময়ে আমি কিছুক্ষণ কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছিলাম। তারপর অতি কষ্টে জিজ্ঞেস করলাম, হাত পা মানে? কি বলি দেয়া হতো? কেন, নরবলি? এককালে তো উপজাতিগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, আর যুদ্ধবন্দীদের বাঁচিয়ে রাখার রেওয়াজটা নাগা, খাসি, গারো কারোরই মধ্যে ছিল না। হেড হান্টিং ব্যাপারটা শুনেছেন নিশ্চয়ই। ওদের থেকেই নিহাংরাও ব্যাপারটা আয়ত্ত করেছিল। এবার এদিকে দেখুন। আবার আঙুল দিয়ে একটা জায়গা দেখালেন তাসি গেলুক। চৌবাচ্চার মতো জায়গাটার মাপ হবে বড় সড়ো একটা ঘরের মতনই। বেদির ঢাল বেয়ে বলির রক্ত গিয়ে পড়তো ওই কুণ্ডের মতন জায়গাটায়। এদিকে আসুন। দন্তুরার মূর্তির পেছনের দিকটায় ছাদের আলো ভালো করে পৌঁছাচ্ছিল না। আমাদের নিয়ে সেই দিকটাতেই অতি সাবধানে এগিয়ে চললেন তাসি গেলুক। বললেন, নরবলির কিছু চিহ্ন এখনো এখানে দেখতে পাবেন। ওই 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 দেখুন। দেখলাম, হ্যাঁ, পাথরের দেয়ালের গায়ে সার সার জীর্ণ কিছু কঙ্কাল টাঙানো রয়েছে। বুধদা সদোক্তি করল, মুন্ডচ্ছেদ করা হতো বলে মনে হচ্ছে না তো। ধরের সঙ্গে মাথাগুলো জোড়া আছে দেখছি। ঠিক ধরেছেন, চিৎ করে ফেলে বুকে ছোড়া গেঁথে দেওয়া হতো। বিভৎস দৃশ্য। তাকাতে ইচ্ছেই করছিল না, কিন্তু চোখ সরিয়ে নেওয়ার আগেই আমার নজর গিয়ে পড়ল একেবারে ডান প্রান্তের নর কঙ্কালটার ওপরে। এটা কিন্তু অন্য কোনোর তুলনায় বেশ নতুন। কঙ্কালটার কপাল থেকেই নামতে নামতে আমার নজর হঠাৎ কঙ্কালটার হাতের উপর এসে পড়তেই আমি উত্তেজনায় বুধদার হাতটা শক্ত করে চেপে ধরলাম। ডাকলাম, বুধদা। বুধদা চাপা স্বরে বলল, চুপ, আমিও দেখেছি। কঙ্কালটার বাঁ হাতের কবজির পর থেকে বাকি অংশটা নেই। হাত কাটা সাধু তাহলে সাপের কামড়ে মারা যাননি? শুনছেন? শুনছেন? কার যেন ডাকাডাকিতে গভীর ঘুম থেকে জেগে উঠলাম। গত কয়েকদিন জঙ্গল ভেঙে হাঁটার হাড় ভাঙা পরিশ্রমের পর আজ রাতেই প্রথম তাসি গেলুকের বাড়ির উঠোনে তাঁবু খাটিয়ে নিশ্চিন্তে ঘুমোবার সুযোগ পেয়েছিলাম। কিন্তু কপালে ঘুম নেই। চোখ কচলে উঠে দেখি তাসি গেলুক আমাদের বিছানার পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন। ওনার গলার আওয়াজেই বুধদা আমার আগেই স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে এসেছিল। বলল, কি হয়েছে মিস্টার গেলুক? কোনো বিপদ? শুকনো গলায় তাসি গেলুক বললেন, আমার নাতিকে মানে নিমাকে দেখতে পাচ্ছি না। আমার পাশেই তো শুয়েছিল, কোথায় যে গেল? চট করে একবার হাতের ঘড়িতে সময় দেখলাম, রাত 1:30। এত রাতে ওই 5 বছরের বাচ্চা একা একা কোথায় যাবে? তাই চটপট জামা জুতো পরে নিয়ে আমি আর বুধদা তাসির সঙ্গে বাইরে বেরিয়ে পড়লাম। বোঝাই যাচ্ছে এক্ষুনি চারপাশটা খুঁজে দেখা দরকার। বুধদা বলল, একটু দাঁড়া, গ্যাবিকেও ডেকে নি। গ্যাবি আমাদের পাশের টেন্টে শুয়ে ঘুমোচ্ছিল। বুধদা টেন্টের পর্দা সরিয়ে ভেতরে মুখ ঢুকিয়ে ডাকলো, গ্যাবি, গ্যাবি। তারপরেই এক ঝটকায় পর্দা সরিয়ে দিয়ে মেঝের বিছানার উপর টর্চের আলো ফেলল। আমরা তিনজনেই দেখলাম গ্যাবির বিছানা শূন্য, টেন্ট ফাঁকা। বুধদাই আমাদের মধ্যে সবার আগে সম্বিত ফিরে পেল। তাসির হাতে একটা হ্যাঁচকা টান দিয়ে বলল, আমি বোধহয় বুঝতে পারছি যে নিমা কোথায় আছে। ওর খুব বিপদ।
আর সময় নেই, দৌড়ন। এই বলেই বুধদা সবার আগে বনের পথে দৌড়ালো, পেছন পেছন আমরা দুজন। একবার ভেবেছিলাম টনি আর অর্ককেও ডেকে নেব, কিন্তু ওরা তাসি গেলুকের বাড়ি থেকে অনেকটা দূরে একটা বড় গাছের ডালে হ্যামক টাঙিয়ে ঘুমাচ্ছে, ডেকে আনতে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য আর ডাকলাম না। বুধদা দৌড়াতে দৌড়াতে যে জায়গায় এসে থামলো সে জায়গাটা আমার চেনা, দন্তুরা দেবীর গুহা মন্দিরের প্রবেশ পথ। নিমা এইখানে এসেছে? সম্ভবত তাই, চলুন দেখে নি। বুধদাকে পেছনে রেখে তাসি গেলুক এগিয়ে গেলেন, কারণ এই জটিল গুহাপথ তার যতটা চেনা আমাদের তো ততটা নয়। গতকালের মতনই টর্চের আলোয় পথ খুঁজে জল ভাঙতে ভাঙতে এগোলাম। এগোতে এগোতে হঠাৎই তাসি গেলুক বাঁদিক দিয়ে বাঁক নিলেন। আজ এই রাতের অন্ধকারে ভাঙা ছাদের মধ্যে দিয়ে সূর্যের আলো ঢোকার কোনো প্রশ্নই নেই, তবুও তিনি যে অজস্র শাখা পোশাখার মধ্যে থেকে কেমন করে সঠিক পথটা চিনে নিচ্ছিলেন সেটাই এক রহস্য। তবে পথটা যে ঠিক বেঁচেছেন সে ব্যাপারে একটু বাদেই আমরা নিঃসন্দেহ হয়ে গেলাম। সূর্যের আলো না থাকলেও দেবী দন্তুরার বেদির ওপরে একটা আলো ছিল, ব্যাটারি চালিত ল্যাম্পের আলো। ওই ল্যাম্পটা কিন্তু আমাদের খুব চেনা, কলকাতা থেকে আমরাই ওটা সঙ্গে করে নিয়ে এসেছি। আর ল্যাম্পের আলোয় যে মুখটা দেখতে পেলাম সেই মুখটাও আমাদের খুব চেনা ঠিকই, কিন্তু এখন অচেনা লাগছে। গ্যাব্রিয়েল টিলম্যানের মুখ। গ্যাবির মুখ ঘামে ভেসে যাচ্ছে, সোনালি চুলগুলো সারা মুখে লেপ্টে আছে। আমাদের সারা পেয়ে গ্যাবি মুখ তুলে তাকালো। কি বিভৎস সেই মুখ! দাঁতগুলো কোনো হিংস্র প্রাণীর মতন মুখের বাইরে বেরিয়ে এসেছে, চোখের মণি দুটো যেন জ্বলছে। ওই মুখ ঘাতকের মুখ। হাঁটু গেড়ে বসে আছে গ্যাবি, ও ডান হাতে একটা ছোড়া আর বাঁ হাত দিয়ে পাথরের বলির বেদির ওপর ঠেসে ধরেছে নিমা তাসির ছোট্ট শরীরটাকে। আমাদের দিকে মুখ ফিরিয়ে গ্যাবি ছোড়া ধরার হাতটা মাথার উপরে তুলল। ও এখন নিমা তাসিকে খুন করতে চলেছে। তাসি গেলুকের হাতের নড়াচড়া আমরা এত কাছে দাঁড়িয়েও ভালো করে টের পেলাম না, শুধু একটা শীষের মতো শব্দ শুনতে পেলাম। পরক্ষণেই দেখলাম গ্যাবি চিৎ হয়ে ছিটকে পড়ল। ওর বুকের ওপর থির থির করে কাঁপছে তাসি গেলুকের কালো পালকে সাজানো দীর্ঘ তীর, যার ইস্পাতের ফলাটা পুরোটাই ওর বুকের মধ্যে ঢুকে গেছে। আমরা তিনজনেই দন্তুরার বেদির দিকে দৌড়ে গেলাম। হাত থেকে ধনুক ফেলে দিয়ে তাসি গেলুক নিমাকে কোলে তুলে নিল। মনে হলো ছেলেটা ভয়ের চোটেই জ্ঞান হারিয়েছে, কিন্তু শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলাম না। বুধদা তাসি গেলুককে বলল, আপনি ওকে নিয়ে তাড়াতাড়ি ঘরে যান, ও শুশ্রূষা করুন, আমরা একটু পরেই যাচ্ছি। তাসি গেলুক আর দ্বিরুক্তি না করেই নিমাকে কোলে তুলে নিয়ে যত জোরে সম্ভব ফেরার পথে পা চালালেন। তাসি গেলুক চলে যাওয়ার পর বুধদা বলল, টর্চটা একটু ধরত রুবিক, এদিকে একটু আলো দেখা। আমি টর্চটা নিয়ে বুধদার কথা মতন গ্যাবির বুকের ওপর আলো ফেললাম। দৃশ্যটা বিভৎস। বহু বছর বাদে দেবী দন্তুরার বলির বেদি আবার রক্তে ভেসে যাচ্ছে। রক্তের স্রোত ঢাল বেয়ে গড়িয়ে যাচ্ছে চৌবাচ্চার মতো সেই পাথরের কুণ্ডটার মধ্যে। গ্যাবির শরীরে যে প্রাণ নেই সেটা আর বলে দিতে হলো না, কিন্তু বুধদার দেখলাম ও সব দিকে কোনো খেয়ালই নেই। গ্যাবির প্রাণহীন শরীরের পাশে হাঁটু গেড়ে বসে সোজা ওর জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে দিল। প্রথম পকেটটায় কিছু পেল না, দ্বিতীয় পকেটটায় হাত ঢুকিয়ে একতারা কাগজ বার করে আনলো। টর্চের আলোতেই একবার কাগজগুলোর ওপর চোখ বুলিয়ে নিয়ে ও উঠে দাঁড়ালো, বলল, চল রুবিক, যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। জিজ্ঞেস করলাম, ওগুলো কি বুধদা? রিচার্ড টিলম্যানের ডায়েরির শেষ কটা পাতা। অবাক হয়ে বললাম, গ্যাবি যে বলেছিল ওই পাতাগুলো ডায়েরির মধ্যে ছিলই না। মিথ্যে কথা বলেছিল, ওগুলো গ্যাবি ছিঁড়ে নিয়ে লুকিয়ে রেখেছিল। কেন? নিজের পূর্বপুরুষ খুনি, এটা কি অন্যকে কেউ জানাতে চায়? পরদিন দুপুরে আমরা নিহাং গ্রাম থেকে ফিরে যাচ্ছিলাম বাগমারার পথে। সামনে সামনে যাচ্ছিলাম আমি, বুধদা আর তাসি গেলুক।
আমাদের পেছন পেছন আসছিল অর্কু আর টনি। আর আমাদের অনেক আগে ঠিক গাঢ় পাহাড়ের একটা রঙিন প্রজাপতির মতনই নাচতে নাচতে চলেছিল রংচঙে পোশাক পরা নিমা। ও এখন খুব খুশি। ওর বাবা মা সকালেই ফিরে এসেছেন কিনা। বুধদা হাঁটতে হাঁটতে কথা বলে যাচ্ছিল। আমি আর তাসি গেলুক মন দিয়ে শুনছিলাম। এসব কথা তো আমরা কেউই জানতাম না। এর মধ্যে অনেক কথাই লেখা ছিল রিচার্ডের ডায়েরির ওই শেষ পাতাগুলোয়। বুধদা বলছিল, গ্যাব্রিয়েলের সঙ্গে পথে বেরোনোর আগে আমাদের সেই কমন ফ্রেন্ড তীর্থঙ্করের কাছে ওর সম্পর্কে একটু ডিটেল জানতে চেয়েছিলাম। তীর্থ যা জানিয়েছিল তা বেশ দমে যাওয়ার মতন। গ্যাব্রিয়েলের লন্ডনের নার্সারি লাটে উঠেছে। আরুন্ডেল ক্যাসেল থেকে যে সামান্য মাসোয়ারা পায় তাও ভাগ হয়ে যায় ওই ভাই বোনদের মধ্যে। সর্বোপরি গ্যাবি একজন কুখ্যাত জুয়ারি। ক্রিকেট ব্যাটিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের খাতায় নামও উঠেছিল। সোজা কথায় ও বেশ অর্থ কষ্টের মধ্যেই ছিল। বোঝাই যাচ্ছে রিচার্ড টিলম্যানের ডায়েরি খুঁজে পেয়ে গ্যাবি হাতে চাঁদ পেয়েছিল। কালো অর্কিড আজও এক অদ্ভুত রোম্যান্টিক স্বপ্ন। যে ওই ফুলের খোঁজ পাবে সে যে শুধু খ্যাতিই পাবে তা নয়, খ্যাতির সঙ্গে পাবে অর্থ। তার কাছ থেকে ওই অ্যাডভেঞ্চারের গল্প কেনার জন্য প্রকাশকরা আর টিভি চ্যানেলের মালিকেরা টাকার থলি নিয়ে দরজায় হাজির হয়ে যাবে। এসব কথা ফুলের ব্যবসায় জড়িত থাকার ফলে গ্যাবি ভালো করেই জানত। ভারতে এসে অর্কিডের খোঁজ করতে হলে গ্যাবিকে আমার মতন কোনো অ্যাডভেঞ্চার ট্যুরিস্টের সাহায্য নিতেই হতো। কিন্তু গ্যাবি আমাকে ডায়েরির সব কটা পাতা দেখালে আমি সাহায্য নাই করতে পারতাম। কারণ কি জানিস, ডায়েরির শেষ কটা পাতায় রিচার্ড টিলম্যান এক ঘৃণ্য অপরাধের কথা লিখে রেখেছিলেন। উনি নিজের হাতে সেই অপরাধ করেছিলেন। 1912 এপ্রিলে যখন কালীনাথ আগমবাগিসের সঙ্গে রিচার্ড টিলম্যান এই নিহাং গ্রামে এসে পৌঁছেছিলেন তখন নানা রং বেরঙের অর্কিড দেখতে পেয়েছিলেন ঠিকই, কিন্তু ওসব তার তুচ্ছ মনে হয়েছিল যখন গাঁও বুড়োদের কাছে শুনেছিলেন যে এই গ্রামে এককালে কালো অর্কিড ফুটত। গাঁও বুড়োরা রিচার্ডকে এও বলেছিল যে বহুদিন হলো এই কালো অর্কিড আর ফোটে না। ওই ফুল ফুটত কেবল বেদির নিচের মাটিতে বলির রক্ত এসে পড়লে, মানুষের রক্ত। কিন্তু নিহাং গ্রামে তার ঢের আগেই নরবলি বন্ধ হয়ে গিয়েছিল। তাসি গেলুক বেশ অবাক হয়ে বলল, কালো অর্কিডের সঙ্গে নরবলির যে কোনো যোগ আছে সে কথা তো আমিও জানতাম না। সেটাই তো অস্বাভাবিক। যে ফুল চোখে দেখা যায় না তাকে নিয়ে একটা গল্প কতদিন আর বেঁচে থাকবে। কিন্তু এটা তো 100 বছর আগের কথা। তখনও আপনার পূর্বপুরুষদের মনে গল্পগুলো বেঁচে ছিল। সেই গল্পই রিচার্ডের মাথায় খুন চাপিয়ে দিয়েছিল। সে ঠিক করলো দন্তুরা দেবীর বেদির ওপর নতুন করে নর রক্ত ঢালবে। নিহাংদের কেউ মারা গেলে সে যে নিজেও বাঁচবে না এটা রিচার্ড জানত। তাই সে খুন করলো কালীনাথ তান্ত্রিককে। কালীনাথের রক্তের ওপর ফুটে উঠল টিলম্যানিয়া রুডিরপিয়া। তারপর তারপর টিলম্যানিয়া রুডিরপিয়া যে গোত্রের অর্কিড, উদ্ভিদ বিজ্ঞানের পরিভাষায় তাকে বলে মাইকো হেটেরোট্রোফস। এরা মাটিতেই জন্মায় বটে, কিন্তু পাতায় ক্লোরোফিল না থাকায় নিজেরা খাবার তৈরি করতে পারে না। পুষ্টির জন্য নির্ভর করতে হয় মাটির নিচে জন্মানো নানান ধরনের ফাঙ্গাসের উপর। ফাঙ্গাসে তৈরি করা খাবার শুষে নিয়েই এরা বেঁচে থাকে। কিন্তু খাবার তৈরি করতে হলে ফাঙ্গাসেরও তো কাঁচামাল চাই। দন্তুরা দেবীর পাথুরে গুহায় নররক্ত ছাড়া আর কোনো কাঁচামালই ছিল না। ওই পাথুরে মেঝের ফাঙ্গাসেরা তাই শুধু নররক্ত থেকেই খাবার বানানোর মতো বিবর্তিত হয়ে গিয়েছিল। তাহলে বুঝতে পারছিস তো, মানুষের রক্ত ছাড়া ফাঙ্গাস জন্মায় না, আবার ফাঙ্গাস না জন্মালেও কালো অর্কিড বাঁচে না। এই কথাটাই রিচার্ড টিলম্যান হাড়ে হাড়ে টের পেয়েছিল HMV সিগাল জাহাজের কেবিনে বসে। তার চোখের সামনেই আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল 7 রাজার ধন এক মানিক, টিলম্যানিয়া রুডিরপিয়া। তার মনের তীব্র হতাশার ছবি ধরা আছে ডায়েরির শেষ কটা পাতার ছত্রে ছত্রে। যত রকমের সার হতে পারে সব সে একে একে ঢেলে যাচ্ছে টিলম্যানিয়ার টবে, এমনকি জাহাজের জবাই করা গরু শুয়োরের রক্ত অবধি। অথচ কোনো খাবারেই সেই গাছের রুচি দেখা যাচ্ছে না। ওদিকে সমুদ্র পেরিয়ে জাহাজ এগিয়ে চলেছে পোর্টসমাউথ বন্দরের দিকে। সেখানে কালো অর্কিডের আবিষ্কর্তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন রয়্যাল হর্টিকালচার সোসাইটির পণ্ডিতেরা, আরুন্ডেল ক্যাসেলের রাজপুরুষেরা
আর তার নিজের পরিবারের লোকজন। তাদের হাতে চরম অপমানের ছবিটা কল্পনা করে শিউরে উঠছে রিচার্ড টিলম্যান। অতএব এক মরিয়া মুহূর্তে সে স্থির করল, যে অর্ঘ্যে দন্তুরা দেবীর গুহার মধ্যে কালো অর্কিডের আবাহন করেছিল, সেই অর্ঘ্য দিয়েই আবার তার পুজো করবে নর রক্তে। সেই জন্যই রিচার্ড টিলম্যান খুন করতে গেল নিগ্রো কেবিন বয়কে, কিন্তু তা পারল না। সে বুঝতে পারল কালো অর্কিডকে সে চিরতরে হারালো। হয়তো দ্বিতীয়বার নিহাং গ্রামে গিয়ে সেই অর্কিড সে নিয়ে আসতে পারত, কিন্তু কালীনাথকে খুন করে সেখানে ফিরে যাওয়ার রাস্তা সে নিজেই বন্ধ করে দিয়েছে। কালীনাথের সাহায্য ছাড়া সে আর ওখানে ফিরে যেতে পারবে না। অতএব পৃথিবীর মানুষকে সে আর কোনো দিনই বিশ্বাস করাতে পারবে না যে নিকষ কালো পাপড়ির এক অর্কিড সে সত্যিকারেই হাতে পেয়েছিল। চরম হতাশা তো ছিলই, তার সঙ্গে নিশ্চয়ই মিশেছিল কালীনাথকে খুন করার অপরাধবোধ, একটা কম বয়সী ছেলেকে খুন করতে গিয়ে ধরা পড়ার অপমান। সব মিলিয়ে রিচার্ড টিলম্যান জাহাজ বন্দরে ভেড়ার আগেই মানসিক ভারসাম্য হারালো। আমার ধারণা তার বিস্ফোরক দিনলিপি তার স্ত্রী অথবা সন্তান লুকিয়ে রেখেছিল, যাতে তার কুকীর্তি দুনিয়ার সামনে না চলে আসে। একই চিন্তা থেকে গ্যাবিও আমাকে ডায়েরির শেষ পাতা কটা দেখতে দিল না। সেই পাতাগুলো ডায়েরি থেকে ছিঁড়ে নিজের কাছে লুকিয়ে রাখলো। কাল রাতে সেই ছেঁড়া পাতাগুলো হাতে পাওয়ার পর দেখলাম কালীনাথের মৃত্যু রহস্য আর রিচার্ডের উন্মাদ রোগের কারণ সম্পর্কে আমার ধারণাটা ভুল ছিল না। আমি বললাম, কিন্তু বুধদা, ডায়েরির পাতা তো তুমি পেলে গ্যাব্রিয়েল মারা যাওয়ার পর তার পকেট থেকে। তার আগে কেমন করে আন্দাজ করলে যে গ্যাব্রিয়েল তার পূর্বপুরুষের দেখানো পথেই রক্ত দিয়ে ফুল ফোটাতে গেছে? বুধদা মুচকি হেসে বলল, বলতে পারিস নিমার পরমায়ুর জোর ছিল। না হলে গ্যাবির সঙ্গে প্রথম দেখা হওয়ার দিন থেকেই যে প্রশ্নটা নিয়ে ভেবে যাচ্ছি, সেটার উত্তর হঠাৎ কাল রাত 1:30টার সময় বা আমার মাথায় আসবে কেন? কোন প্রশ্নটার কথা বলছেন মিস্টার মজুমদার? রিচার্ডের দেওয়া কালো অর্কিডের বৈজ্ঞানিক নামটার মানে। টিলম্যানিয়া কথাটা তো সহজ, নিজের পদবীকে অমর করে রাখার ইচ্ছে, কিন্তু রুডিরোপিয়া মানে কি? ল্যাটিনে তো এরকম কোনো শব্দ নেই। কাল রাতে গ্যাব্রিয়েলের তাঁবুর পর্দা সরিয়ে যখন দেখলাম ও ঘরে নেই, তখনই কি জানি কেমন করে বিদ্যুৎ চমকের মতন একটা শব্দ আমার মাথায় এলো। একটা সংস্কৃত শব্দ, রুধিরপ্রিয়া, মানে যে রক্ত ভালোবাসে। কালীভক্ত সংস্কৃতজ্ঞ পণ্ডিত কালীনাথ আগমবাগীশ নিশ্চয়ই কথায় কথায় তার বিদেশি বন্ধু রিচার্ডকে বলেছিল, ওরকম অদ্ভুত রক্তপায়ী ফুল যদি কখনোই সত্যি সত্যি দেখতে পাও, তার নাম দিও রুধিরপ্রিয়া। রিচার্ডের অনভ্যস্ত কানে রুধিরপ্রিয়া হয়ে গিয়েছিল রুডিরোপিয়া। কালীনাথ স্বপ্নেও ভাবেনি তার নিজের রক্তের উপরই ফুটে উঠবে রুধিরপ্রিয়ার ফুল। মানুষের মনের কি অদ্ভুত গতি! নিজের হাতে যাকে খুন করেছে তার শেষ ইচ্ছেটা ফেলতে পারেনি রিচার্ড টিলম্যান। কালো অর্কিডের নাম রেখেছে টিলম্যানিয়া রুডিরোপিয়া। সেই মুহূর্তেই আমি বুঝতে পেরেছিলাম কেন দন্তুরার গুহায় কালীনাথ তান্ত্রিকের কঙ্কাল ঝুলছে। কেনই বা রিচার্ড টিলম্যান মিথ্যে প্রচার করেছিল যে সে সাপের কামড়ে মারা গেছে। কিন্তু গ্যাবিকে তো আমার মতো অনুমানের ভরসা করতে হয়নি, ও পুরোটাই ডায়েরিতে পড়েছিল। তাই অনেক আগে থেকেই জানতো কেমন করে শুকনো পাথরের ওপর ফুটে ওঠে টিলম্যানিয়া রুডিরোপিয়ার ফুল। বুঝলাম গ্যাবি নিমাকে বলি দেওয়ার জন্য দন্তুরার গুহায় নিয়ে গিয়েছে। তারপর যা হলো তা তো তোরা নিজের চোখেই দেখেছিস। কথায় কথায় আমরা তিনজনেই দন্তুরার গুহার সামনে চলে এসেছিলাম। আমার আর বুধদার মধ্যে চোখাচোখি হলো। বুঝতে পারছিলাম আমার মতো ওরও মনের ইচ্ছে একবার গুহার ভেতরে ঢোকা। তাই হলো। শেষবারের মতন আমি, বুধদা আর তাসি গেলুক দন্তুরার বেদির সামনে গিয়ে দাঁড়ালাম। সকালের আলো ভাঙা ছাদ ফুঁড়ে নেমে এসেছে পাথরের বেদির ওপর। দেখলাম গ্যাবির শরীরটা গ্রামের লোকই সরিয়ে নিয়ে গেছে, কিন্তু বেদির ওপর সামান্য লাল লাল ছোপ তখনও লেগে রয়েছে। আর দেখলাম বেদির সামনে সেই কুণ্ডটার ভেতর এক রাতের মধ্যেই মাথা তুলেছে একগুচ্ছ পাতা আর ডাঁটি। প্রত্যেকটা ডাঁটির মাথায় আস্তে আস্তে দুলছে কেউটে সাপের ফোনার মতো উজ্জ্বল কালো পাপড়িতে সাজানো এক বিচিত্র অর্কিড। 100 বছর পরে মানুষের রক্ত পেয়ে আবার ফুটে উঠেছে টিলম্যানিয়া রুডিরোপিয়া।
শুনছিলেন সৈকত মুখোপাধ্যায়ের গল্প অর্কিড রহস্য। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন বুধদা, অর্পণ, রুবিক, শান্তনু, তাসি গেলুক, মনোহর মণ্ডল, গ্যাব্রিয়েল টিলম্যান, তন্ময়, অশোক বড়ুয়া, শুভম, প্রবীর বাবু ও সূত্রধরের ভূমিকায় আমি সৌভিক। এই রকম রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা ফিরছি আগামী সপ্তাহে। শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। ধন্যবাদ।